দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে কিংবা এই গরমে মোবাইলের স্ক্রিন থেকে আজকের এই জাগো এফএম এর ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রসের ভারীতে টই টই ভয়া গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর। আমাদের বিভাগ রংপুর। রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে এক রূপসীর প্রেমে আমার মন বান্ধা, সুখের নদীর স্বপ্নটাতে নাও বান্ধা। ওয়াও, আমি এটা কাকে দেখছি আমি জানি না, তবে একেবারে পুরোপুরি হানিফ সংকেত স্যারের মতোই। সো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ওয়েলকাম টু দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। এই মুহূর্তে শুনছেন এবং দেখতে পাচ্ছেন জাগো এফএম 94.4। অ্যান্ড আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যে স্পেশাল সেগমেন্টের যিনি অতিথি, তিনি হচ্ছেন রঞ্জু মিয়া। আপনারা অনেকেই তাকে চেনেন, যে আমাদের সবার প্রিয় যিনি আছেন হানিফ সংকেত স্যার, তাকে কিন্তু খুব ভালোভাবে নকল করেন এবং বলা যায় যে মিমিক্রি করেন হচ্ছেন রঞ্জু মিয়া। এবং রঞ্জু মিয়ার ফেসবুকে কিন্তু প্রচুর ফলোয়ার, আমি যদি ভুল না করে থাকি এখন 1 মিলিয়ন ফলোয়ার, রাইট? এবং তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিত একটা ফেস। আর মূলত তার এই দর্শক তাকে পছন্দ করে একটা কারণেই, যে হানিফ সংকেত স্যারকে আসলে অনুকরণ করছেন তিনি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কিন্তু এই যে হানিফ সংকেত স্যারকে কেন আসলে অনুকরণ করছেন আপনি? আপনি দেখেন যে ইত্যাদি এমন একটা প্রোগ্রাম, প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারপরেও ইত্যাদির জনপ্রিয়তা হারাচ্ছে না। হানিফ সংকেত স্যার এমন একজন মানুষ, তাকে প্রতিটা মানুষ পছন্দ করে। সেই জায়গার থেকে হানিফ সংকেত স্যারকে অনুকরণ করি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে তাকে অনুকরণ করি। ঠিক কবে আপনার মনে হলো যে আপনার হানিফ সংকেতকে অনুকরণ করতে হবে? কবে মনে হলো, যখন আমরা প্রথমে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আসার পর এলাকার কয়েকজনকে নিয়ে ফানি ভিডিও বলেন, উদ্দেশ্যমূলক ভিডিও করেন, তো এইসব ভিডিও মেক করতে করতে কোনো পর্যায়ক্রমে তারা আমার থেকে আলাদা হয়ে যায়। তো তখন ভাবলাম যে আসলে একাই কি করা যায়। তো সেই জায়গা থেকে স্যারের মতো উপস্থাপনা করা শুরু। আমার বাড়ির সাথে একটা ব্রিজ আছে, তো সেখানে গিয়ে একটা স্ট্যান্ড দাঁড় করাইলাম, স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখার পর হানিফ সংকেত স্যারের মতো 20 সেকেন্ড আমি উপস্থাপনা করার পর ভিডিও আপলোড করছি, অনেক ভিউজ। হ্যাঁ, তো তারপরের থেকে রেগুলারে চেষ্টা করা হতো, সেই জায়গা থেকে আজকে এই অবধি। আচ্ছা, মানে নিজেই ভিডিওটা করেছিলেন এবং মাত্র 20 সেকেন্ড। সেই 20 সেকেন্ডে কি বলেছিলেন একটু শুনি। সেম যেটাতে আমি যেখানে ভিডিও করতে যাই, এটা আমার থাকেই। আচ্ছা, কেমন, সেটা কোনটা? দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে। আচ্ছা, এটাই, মানে এটাই প্রথমে যেটা বললেন। জি। আচ্ছা, তারপর ওটা কি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে? হ্যাঁ, মানে আমি সেই সময় ভিডিও আপলোড করলে ধরেন 2 দিন 4 দিনে ভিউজ হয় 20,000। দেন স্যারের মতো উপস্থাপনা করে ভিডিওটা আপলোড করার পর 20 মিনিটে 50,000 ভিউজ। আচ্ছা, আপনার 24 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন ভিউজ হয় সেই সময়, যখন আমার পেজের ফলোয়ার 60K এরকম। আচ্ছা, কিন্তু আপনাকে কি কেউ বলেছে এরকম যে আপনি হানিফ সংকেত স্যারের মতো দেখতে, বা আপনি আপনার কথাবার্তার টোনের মধ্যে আসে, মানে আরো তো অনেক উপস্থাপক আছে বাংলাদেশে, হানিফ সংকেতই কেন? আচ্ছা, এই যে আপনাকে শুরুতেই বললাম, হানিফ সংকেত স্যার এমন একজন মানুষ যে প্রতিটা মানুষ ওনাকে পছন্দ করে। ইত্যাদি প্রোগ্রাম মানুষের হৃদয়ে এখন অবধি জায়গা আছে। তো আরেকটা বিষয় বললেন যে তোমাকে দেখলে কেউ বলে কি না, আগে বলতো না, এখন অনেকেই বলে ডুপ্লিকেট হানিফ সংকেত, দ্বিতীয় হানিফ সংকেত, নকল হানিফ সংকেত, গুলিস্তানের হানিফ সংকেত, না এরকম ভাবে কেউ বলে না। আচ্ছা, আর কি বলে? এই যে বললাম, এগুলোই বলে। আমি দেখেছি যে কি হানিফ সংকেত ফ্রম দারাজ, এগুলো তো বলে দেখলাম। হ্যাঁ, কমেন্টে আসে এরকম, কিন্তু আসলে সামনাসামনি কথা বলছি, অনেকে দেখলে খুব ভালোভাবেই নেয় এই বিষয়টা। আপনাকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে, এটা আমারও খুব ভালো লেগেছে। এবং আপনি গ্রামের যে প্রকৃতিগুলো তুলে ধরেন খুব সুন্দর উপস্থাপনা, সেটা কিন্তু খুব দারুণ। এবং হানিফ সংকেত স্যারের যে এই যে ব্যতিক্রম ধর্মী উপস্থাপনা, ছন্দে ছন্দে উপস্থাপনা, এইটাকে আপনি কিভাবে আয়ত্ত করলেন? আমি স্যারের দুই তিনটা ভিডিও দেখে তার কথা বলার ধরন দেখছি, ওনার কথা বলার স্টাইল, উনি কিভাবে কথা বলেন, কিভাবে ছন্দ মেলায়। তো আমি মূলত কোনো ভিডিও করতে গেলে কোনো স্কিপ থাকে না আমার। ধরেন আজকে জাগো এফএমে আসছি বা কোথাও গেছি ভিডিও করার জন্য, তো সেই জায়গা অনুযায়ী সর্বোচ্চ আমি 20 সেকেন্ড বা 15 সেকেন্ড সাজাই নিব। তারপর আবার ওই যে পুরনো কথাগুলো দিয়ে আমি আবার গান শুনি প্রচুর, যদি ভিডিও দেখার পর এই গান ভিডিও মাঝে মধ্যে
কোথাও কোথাও গিয়ে কোনো সাইনবোর্ডে লেখা আছে বা স্কুলের বারান্দায় সাইনবোর্ডগুলো থাকে, এখানে বিভিন্ন কথা আমি দেখি। তো ওইটা দেখলে আমি আমার মোবাইলে নেই বা হচ্ছে ওইটা একটা ভয়েস দিয়ে রাখি যে আমি এটা কোনো এক ভিডিওর মধ্যে আমার যদি বুনে যায়, দেন আমার এইভাবে কথাগুলো বের হয় আর কি। আচ্ছা, আপনাকে তো এখন অনেকে বলে যে হানিফ সংকেত স্যারের মতো দেখতে, তবে আপনার কি মনে হয় যে আপনার মুখের অবয়বের কোন অংশটা আসলে আপনার হানিফ সংকেতের সাথে মিলে যায়? আমি এটা বলতে পারবো না। যারা আমার ভিডিওগুলো দেখে, যারা আমাকে পছন্দ করে, যাদের এক একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে আজকে এই জায়গা অবধি আসছি, তারাই শুধু বলতে পারবে। আর আমি বরাবরই একটা কথা বলি যে বাংলাদেশের মধ্যে হানিফ সংকেত একজনে জন্মায় নিছে, ওনার বিকল্প ডুপ্লিকেট হানিফ সংকেত, দ্বিতীয় হানিফ সংকেত আর সম্ভব না। আচ্ছা, আমার জায়গা থেকে স্যারকে অনুকরণ করি, তাকে সম্মান শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে তার মতো কথা বলার চেষ্টা করি মাত্র, কখনোই হানিফ সংকেত হওয়া সম্ভব না। আচ্ছা, ওনার তো দেখেছি যে একটা খুব সুন্দর মোচ আছে এবং উনি চশমা পরে, সো আপনি কেন সেই গেটআপে যাচ্ছেন না? আমি কেন সেই গ্রামে যাচ্ছি না? স্যারের অনেক বয়স, আমি খুব ছোট মানুষ। তো স্যারের অনেক যদি বয়স, আপনাকে কে বলল? যদি স্যারের বয়স অবধি আল্লাহ বাঁচায় রাখে, তখনই আমিও চেষ্টা করব তার মতো ড্রেস করার। বাহ, খুব দারুণ। আচ্ছা, একটু জানতে চাই যে এই গান তো করছেন, আমি জি। যদি আপনার কণ্ঠ থেকে ইত্যাদির গানটা শুনতে চাই তাহলে কেমন হয়? ইত্যাদির কোন গানটা? পিউ পিউ অবিরাম চুপি চুপি। এইটা আসবে না আমার কণ্ঠে মনে হয়, চেষ্টা করি আমরা। আসবে না এটা। আসবে না, পারছেন না। আচ্ছা, খুব ভালো। আপনাকে বলে যে, অনেকে বলে যে আপনি হচ্ছে ভবিষ্যৎ হানিফ সংকেতের উত্তরসূরি। এই কথাটা শুনে আপনার কেমন লাগে? আমি মনে হয় ওই জায়গা অবধি এখনো যাইতে পারি নাই, কারণ ফেসবুকটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস। ধরেন আজকে আপনার ভিউজ আছে, আজকে আপনার ফলোয়ার্স আছে, আপনার ভিডিওগুলো অনেক ভিউজ হচ্ছে, মানুষ আপনাকে চেনে। মনে হয় না যে যখন আপনি কাজ ছেড়ে দিবেন বা যখন আপনি হচ্ছে ভালো ভিডিও বানাতে পারবেন না, তখন আর এইভাবে কেউ বলবে না। তা আমি মনে করি যে আমি আমার চেষ্টাটুকু চালাই যাব। ওই জায়গার স্বপ্ন আসলে এটা আমার জন্য আকাশ ছোঁয়ার মতো। অনেকে তো আপনাকে ইত্যাদি প্রোগ্রামে হানিফ সংকেতের পাশেও দেখতে যায়, আমি দেখলাম। এইটা যদি কখনো, স্যার আমি যতটুকু জানি, যদি কখনো আমাদের গাইবান্ধা জেলায় ইত্যাদি হয়, তখন যদি কোনো কারণবশত মঞ্চে কোনো একটা সাইডে দাঁড়া হয়ে থাকতে পারে, এটাও আমার জন্য অনেক সৌভাগ্যের। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার যে ভিডিওগুলো, সেগুলো আমি দেখলাম যে 11 মিলিয়ন 17 মিলিয়ন ভিডিও ভিউজ হচ্ছে এবং বেশ ভালো একটা ভিউজ হচ্ছে আপনার। তো এটা কি হানিফ সংকেত স্যারের কাছে পৌঁছেছে কিনা, এটা কি আপনি কখনো শোনাচ্ছেন কিনা? আমি এর আগে যখন বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়, হ্যাঁ, তো অনেক সাংবাদিক বড় ভাই আমাকে ফোন করে যে রঞ্জু, তোমার জন্য সুখবর আছে কি, যে স্যার হচ্ছে তোমার খোঁজ খবর নিল। আচ্ছা, তখন খুব ভালো লাগছিল। এবং কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে যখন সাক্ষাৎকার দিতে গেছিলাম, তো স্যারকে বলা হয়েছিল যে আমরা একটা ছেলের বিষয়ে কথা বলতাম ভাইয়া আপনার সঙ্গে, বা স্যার কথা বলতাম, কয় হ্যাঁ ওর ভিডিও আমি দেখি, ওকে চিনি আমি, এতটুকু। তার মানে আপনার ভিডিওটা ওনার অবধি পৌঁছেছে? জি জি। আচ্ছা, কখনো যদি দেখা করার সুযোগ হয়, এখনো তো হয়নি, যদি হয় তাহলে কি করবেন? আসলে এটা মানে কি বলবো, আপনি যে প্রশ্নটা করলেন তাতেই যতটুকু আনন্দিত বা খুশি আমি, এটা আপনাকে বোঝাতে পারবো না। স্যারকে শুধু সামন থেকে এক নজর দেখব, তাকে স্যালুট করব, যে মানুষটার জন্য আজকে একদম গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে রঞ্জু, তাকে সারা বাংলাদেশের মানুষ চেনে ভালোবাসে, এত ফলোয়ার্স, সব কৃতিত্ব আমার। যারা ভিডিওগুলো দেখে আমার উত্তরবঙ্গের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ, স্যারকে তো মানে কি বলবো আপনাকে, এটা আসলে কল্পনার বাইরে আমার জন্য। আচ্ছা, সেলুট দিতেন। আর কি গিফট নিয়ে যেতেন যদি সুযোগ থাকতো ওনার জন্য? ছাড়ের জন্য কি গিফট নিব? গিফট কাউকে দিলে এটা বলা ঠিক না। পরিবেশ বান্ধব গাছ নিয়ে যেতে পারেন। অবশ্যই বলবো। বলেন। আচ্ছা, ছাড়ের জন্য আমি যদি তার সঙ্গে কখনো দেখা করার সুযোগ হয়, তার জন্য পরিবেশ বান্ধব যে গাছ, সেই গাছ নিয়ে যাব। আচ্ছা, আপনি বলছিলেন যে হানিফ সংকেত বাংলাদেশে একটাই হয়, তো সেক্ষেত্রে অন্যান্য উপস্থাপক, উনি তো একজন উপস্থাপক, অন্যান্য উপস্থাপকের সাথে হানিফ সংকেতের যে ব্যতিক্রমতা, সেটা যদি আপনি বলতেন আমাদেরকে, যে কি কি বিষয়ে আসলে উনি আসলে ওনাকে অনন্য করে রেখেছেন। আচ্ছা, দেখেন যে স্যার বাংলাদেশের প্রতিটা বিভাগ জেলায় উনি গিয়ে ভিডিও মানে ইত্যাদির মাধ্যমে তাদের জেলাকে তুলে ধরেন। আমরা দেখছি, আমিও দেখছি যে আজ পর্যন্ত দেখি নাই যে ইত্যাদির বাইরে কোনো প্রোগ্রামে উনি অ্যাটেন্ড বা কোনো সেলিব্রিটির সঙ্গে ছবি বা মানে উনি মানুষের
বাইরে থাকতে চান এবং যে ভিডিওর যে বিষয় নিয়ে কথা বলবেন সেটার মধ্যে গ্রহণযোগ্যতা অনেক, খুব কম কথা বলেন, সেটা আমাদের দেশের জন্য এবং সংস্কৃতি অঙ্গনে খুব ভালো দিক উঠে আসে আর কি। এবং ওনার ব্যক্তিগত লাইফও কিন্তু কখনো আমরা সোশ্যাল মিডিয়া দেখি বা না। কোনো মিডিয়াতে দেখি না। আমি আজ অবধি যে মানুষটাকে এত ফলো করি, আজ অবধি দেখি না যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সেলিব্রিটি বলেন, অভিনেতা বলেন, তাদের প্রোফাইলে তার ছবি আপলোড হয়েছে। এটা তার, আমি মনে করি যে এটা খুব একটা ভালো ব্যক্তিত্ব। মানে তাহলে সেলিব্রিটিদের এরকম হিডেন থাকা উচিত। হুম, সেলিব্রিটিদের এরকম হিডেন থাকা মানে লুকিয়ে থাকা উচিত। স্যার তো সেলিব্রিটির ঊর্ধ্বে, আমরা তো সেলিব্রিটি। এখন ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার হলে একজন সেলিব্রিটি, একটা ভিডিও 10 মিলিয়ন ভিউজ হলেও সেও সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, তো স্যার হচ্ছে সেলিব্রিটিদের ঊর্ধ্বে। জি। আচ্ছা, একটু জানতে চাই যে আপনার এই যে নকল হানিফ সংকেত হয়ে ওঠার পেছনে একটা গল্প আছে, যেটা হচ্ছে একটা সময় আপনি খুব টানাপোড়েনের মধ্যে ছিলেন, আপনার পরিবার টানাপোড়েনের মধ্যে ছিল, এবং আমার মনে হয় যে আপনি বেশি পড়ালেখাও করতে পারেননি। জি জি। একটু সেই গল্পটা শুনতে চাই। আচ্ছা, খুব অল্প সময়ে পড়াশোনা ছেড়ে দিতে হয় আমার, সেটা হোক পরিবারের জন্য বা নিজের জন্য। পরিবারকে দোষারোপ করব না, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। আমি এক সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। যেমন ফেসবুকে কিভাবে আসবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। ফেসবুক কি জিনিস, স্মার্টফোন কি জিনিস, এগুলো ইউটিউব কি জিনিস আসলে বুঝতাম না। আপনি কি করতেন? আমি আমাদের দাঁড়িয়েপুরে একটা পানের দোকান ছিল, ওখানেও কিছুদিন ছিলাম, পরিবারকে সহযোগিতা করতাম। পান বিক্রি করতেন? হ্যাঁ জি, আচ্ছা। মনোহারি দোকান যেটাকে বলে আর কি আচ্ছা, আচ্ছা। ছিল মানে আমাদের আপনাদের নিজেদের দোকান? নিজেদের দোকান, হ্যাঁ। এবং আমাদের এলাকায়ও নিজেদের দোকান ছিল। এটার পাশাপাশি হচ্ছে আরও অনেক কর্মের সঙ্গে যুক্ত ছিলাম। ঢাকায় আসতাম, 15 দিন 20 দিন করে বাড়ি আবার ফিরতাম, পারতাম না করতে কাজ। ঢাকায়ও কাজ করতেন? হ্যাঁ। ঢাকায় কিসে কাজ করতেন? কিসে কাজ করতাম মানে আমি কোনো কাজের সঙ্গে যে এসে থাকবো এই সুযোগটা হয়নি আমার। গার্মেন্টসে আসছিলাম, একদিন ডিউটি করে বাড়ি গেছি, মানে ভয়ে থাকতে পারি নাই। হ্যাঁ, এরকম অনেক হয়েছে। এবং এগুলোর পাশাপাশি হচ্ছে আমি প্রচুর ক্রিকেট খেলতাম আর কি। আমাদের এলাকাটা গাইবান্ধা জেলার মধ্যে ক্রিকেটের আতুরঘর বলা হয়। আমার এলাকার যারা চাচা বড় ভাই আছেন তারা খুব ভালো ভালো জায়গায় আছেন। এবং আপনি দেখেন, একটা ছেলে যখন পড়াশোনা করে না, সে বিভিন্ন পথে যেতে পারে। আমাদের এলাকার কিছু চাচা আছে, বড় ভাই আছে, যাদের দিক নির্দেশনায় কোনো ছেলে পেলে যে খারাপ পথে যাবে এমনটা হয়নি। আমাদের একটা এলাকায় সংগঠন আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, খুব ভালো ভালো জিনিস করছে। আপনি পড়ালেখাটা ছাড়লেন মানে কোন ক্লাসে? ক্লাস 6 থেকে। ক্লাস 6 থেকেই আপনি পরিবারের সহযোগিতার জন্য কাজ করা শুরু করলেন? জি। তো গার্মেন্টস বা পানের দোকান আর কি কি করার চেষ্টা করেছেন আর কি কি? এগুলো বলতে গেলে শেষ হবে না। একটু শুনি, আমরা তো সেটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপনার সেই স্ট্রাগলটাই শুনতে চাচ্ছি। আচ্ছা, ঢাকায় এক সময় আমার একটা মামার দোকান ছিল, সেখানে হচ্ছে ম্যানেজারের দায়িত্বে ছিলাম আর কি। ছোট্ট একটা দোকান ছিল। এটার পাশাপাশি হচ্ছে একটা ফার্নিচারের ম্যানেজারের দায়িত্ব 2-3 মাস করছি। মানে বিভিন্ন কাজের সঙ্গে 2-1 মাস করে থাকা হয়েছে, থাকতে পারতাম না, বাড়ি যেতাম, আবার এইরকম চলতো। আচ্ছা। কিন্তু ক্রিকেট খেলাটা একদম রক্তের সঙ্গে মিশে ছিল আর কি, পেশা হিসেবেই ছিল এক সময়। প্রচুর খেলতাম, বিভিন্ন জেলায় খেলতে যাইতাম, বিভিন্ন উপজেলায় যাইতাম। তারপরে হচ্ছে আমি 2009-10 এইরকম আমি হচ্ছে উদিসি করতাম আর কি। আপনার পথনাটক, মঞ্চ নাটক, গণসঙ্গীত এগুলো করতাম। আমি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারেও নাটক করে গেছি, শিল্পকলা একাডেমিতেও নাটক করছি, এবং আমাদের গাইবান্ধা জেলায় 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এগুলোতেও নাটক করছি। আচ্ছা, তারপর মানে আপনি থিয়েটারের অঙ্গনেও ছিলেন। এরপর কি করেছেন? এরপর আমি হচ্ছে যখন ক্রিকেট খেলাটা বেশি করে ফেললাম, তখন ক্রিকেট ফুটবল খেলার হচ্ছে আমি ধারা বিবরণী দিতে পারি। যে কোনো টুর্নামেন্ট হলে আমি ওখানে গিয়ে ধারা বিবরণী দেই। তো একটা হচ্ছে আমাদের দাঁড়িয়েপুর থেকে কামারজানি, ওখানে দড়িচক নামে একটা জায়গা আছে, একটা ফাইনাল খেলায় ধারা বিবরণী দেওয়ার জন্য যাই। তো ওখানে একটা মেহেদি হাসান মুন্না নামে একটা ছেলে আছে, ও বলে যে ভাই আপনার কণ্ঠটা অনেক সুন্দর, আপনি একটা পেজ খোলেন। তো ও 2-1 দিন পরে আমাকে পেজ খুলে দেয়। আমার কিন্তু ফোন নাই, ভাইয়ের একটা স্যাম্পনি ফোন ছিল সেই সময়, ভাঙাচুরা, ওটা দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, টুকিটাকি ফেসবুক চালানো যায়। এখন পেজ খোলার পর কি করলাম, পেজ খুলে নেওয়ার পর আমাদের দাঁড়িয়েপুর প্রিমিয়ার লিগ ডিপিএল একটা টুর্নামেন্ট হতো, অনেক পপুলার গাইবান্ধা জেলার মধ্যে। তো ওখানে আমি খেলা হচ্ছে লাইভ করতাম।
লাইভ করতে করতে মানে একদিন হঠাৎ করে আমার প্রোফাইল থেকে আমি লাইভে আসি, দেখি যে 400-500 করে ভিউ হয়। আমি বললাম অনেক ভিউ। তারপরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়, আমি গিয়ে 4-5 ঘন্টা করে করে লাইভ করতাম পেজ থেকে। আমার ফোন নাই, পরে আমি ফোন কিভাবে নিতাম, এলাকার ছোট ভাই বড় ভাই যারা ফোন কিনছে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য করে নিয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, এইদিকে তো সেটা চলছে। এমনিতে আপনার পরিবারের টানাপোড়েনটা কি ছিল? আপনার পরিবারে কে কে ছিলেন? টানাপোড়েনটা কি ছিল? আচ্ছা, কেন হঠাৎ করে টানাপোড়েন হলো? আমার ভাই ছিল, ও আলাদা খাইতো আর কি। আমার বোনের বিয়ে হয়ে গেছিল। তো আমাদের পরিবার খুবই মানে দিন আনা দিন খাওয়ার মতো, অনেক টাকা ঋণও ছিল। তো এই অবস্থাও পরিবার কখনো আমাকে বলে নাই যে আসলে তুই এই যে পড়াশোনা করিস না, এভাবে ঘোরাফেরা। মাঝে মধ্যেও বলে নাই আমাকে, মানে আমি এই সাপোর্টটা পরিবার থেকে পাইছি। শুধু নাটক, গণসঙ্গীত এগুলো খেলাধুলা করার জন্য, কারণ কোনো খারাপ পথে ছিলাম না আর কি। কত টাকা ঋণ ছিল আপনাদের? আমাদের ঋণ ছিল, ওই গরিব মানুষ, বেশি ঋণ ছিল না, ওই 1-1.5 লাখ টাকার মতো ঋণ ছিল আর কি। বা কোনো কেউ যদি পরিবারে অসুস্থ হতো বা চিকিৎসা করার জন্য হলো আবার ঋণ করতে হতো। বুঝতে পারছি। মানে এমনিতে আপনাদের মেইন পেশাটা কি ছিল? মানে আমার আব্বা হচ্ছে আমার জন্মের আগ থেকে, আমার ভাই বোনের সবার জন্মের আগ থেকে আমার নানা হচ্ছে হাঁড়ি পাতিল বিক্রি করতো, সিলভারের জিনিস। আমার বাবাও ওগুলো করতো আর কি। এগুলোও করতো, মানে অনেক ঋণ করে করে আর কি ব্যবসাটা চালায় যেত। আচ্ছা, আর আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 1 বোন, বোনেরও বিয়ে হয়েছে, ভাইয়েরও বিয়ে হয়েছে। আপনি কি ছোট ছিলেন? সবার ছোট। আচ্ছা, আর আন্টি কিছু করতেন? না, কিছু করতেন না। এই কারণেই আর কি পড়ালেখাটা চালাইতে পারেন নাই। জি। তারপরে আপনি লাইভ করছেন পেজে এবং মানুষের ফোন থেকে, ছোট ভাইদের ফোন থেকে। তারপরে আসলে ফোনটা আসলো কি করে আপনার? ফোনটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ, তো আমাদের এলাকার চাচা ভাই কয়েকজন মিলে বলছে যে আমরা চেয়ারম্যানকে কয়তো একটা ফোন কিনে দিব। তো চেয়ারম্যানকে বলার পর 15-20 দিনের মধ্যে উনি আমাকে একটা Oppo A15 ফোন কিনে দেয় সেই সময়। তো ওনার ওই ফোনটা দিয়ে আমরা 8-9 মাস আমি কাজ করছি। এক পর্যায়ে ফোনটা আর হচ্ছে না। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা ভিডিও দেখে, তাদের কাছ থেকে আমি কি করলাম, মেসেঞ্জারে বা ফোন দিয়ে বললাম যে আমি একটা ফোন কিনবো, আমাকে আর্থিক সহযোগিতা করতে হবে। আসলে আমি আর্থিক সহযোগিতাটা শুরু থেকেই নিছি, যেদিন থেকে পেজ চালাই সেদিন থেকেই নিছি। কারো কাছ থেকে 50 টাকা 100 টাকা করে আমি চেয়ে নিছি। আমাকে যাদের কাছ থেকে চাইতাম কেউ আমাকে না করতো না, সবাই দিছে। তাদেরকে চেনেন যাদের কাছে যাচ্ছিলেন? হ্যাঁ, মানে চিনেন নাকি আপনার ফলোয়ারদের মধ্যে? ফলোয়ারদের মধ্যেও আছে, ফলোয়ারের বাইরেও আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন। পরে সবার কাছ থেকে মানে আমি 1,500 টাকা নিয়ে হচ্ছে আপনার ঢাকায় আসি, বসুন্ধরা ফিউচার পার্কে। 1,500 টাকা? 1,500 টাকা নিয়ে এসে 2 দিন লাইভ করছি করে যাদেরকে আমি বলে আসছি যে আমি ফোন কিনবো। দেখি যে লাইভ দেখেও অনেকে আমার পরিচিতর মধ্যে, আমার গাইবান্ধার অনেকে আমাকে টাকা দিছে, প্রায় 37,000-39,000 টাকার মতো। ওই টাকা দিয়ে ফোন কিনে নিয়ে যায় হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 9। আচ্ছা, নিয়ে যাওয়ার পর এলাকার কয়েকজনকে নিয়ে আমি ফানি ভিডিও, উদ্দেশ্যমূলক ভিডিও বানাই। হ্যাঁ, তারা আপনাকে মানে ফলোয়ার আপনাকে দিচ্ছিল কেন? মানে এত পছন্দ করতো? তখন তো পেজেও বেশি একটা ভিউ ছিল না, 7,000, 8,000, 10,000। মানে আমি মানে হচ্ছে ধরেন আপনার কাছে আমি 20 টাকা চাবো, আমার কোনো লজ্জা শরম ছিল না, আমি চেয়ে নিতাম। আমার এক সময় প্যান্ট শার্ট কেনারও টাকা সামর্থ্য ছিল না। কোন বন্ধু, কোন বড় ভাই, কোন খালাতো ভাই একটা নতুন শার্ট কিনবে, 4 দিন 5 দিন পরবে, আমি চেয়ে নিব, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মানে বড় ভাইদের পুরনো শার্টও পরে জীবন ধারণ করতেন? জি, সেটা আমার নিজের বড় ভাইয়ের না, আমার একটা খালাতো ভাই আছে, উনি এই দুনিয়াতে নাই, কিন্তু ওনার অনেক প্যান্ট শার্ট আমি ব্যবহার করছি আর কি। এবং আমার 2টা বন্ধু ছিল, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, একটা আপনার হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ছে, তাদেরও প্যান্ট শার্ট নিছি। এবং আরো যারা বড় ভাই আছে এলাকার আমার, তাদের কাছ থেকে আমি নিছি। সময়টা খাবারের কষ্ট হয়নি? খাবারের কষ্ট বলতে আমার বোনের আমার বাড়ির সাথে বিয়ে হয়েছিল, তো মানে আমি খাবারের অভাব, ধরেন আমাদের অনেক ঋণ, কিন্তু তারপরেও কি করছি, আমাদের ঘর দুয়ারও কিন্তু ছিল না তেমন। হ্যাঁ, কেমন ঘর ছিল আপনাদের? এমনিতে টিনের ঘর, তো আমাদের গ্রামের মানুষ তো টিনের ঘর, ওই রকমই ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে আমার বাবা মা, আমার যে বোন, কি করতাম, যদি আমি এক দুপুর ভাত না খাইতাম টেনশন করতাম, আমাকে বলতো তোর কি হয়েছে বল। মানে খুব, মানে এই জন্য আজকে এই জায়গা অবধি আসছি যে আমার বাবা মা আমাকে, দেখেন আপনার যত ভালো ফ্যামিলি হোক, যদি আপনি পড়াশোনা না করেন, কোনো কাজকর্ম না করেন, বলবে কিন্তু তোর ভাত বন্ধ দিয়ে আর বাড়িতে আসবি না। কিন্তু আমি এইরকম শব্দ কখনো, খুবই কম শুনছি, যদিও শুনে থাকে আমার মনে নেই, যদি সেইভাবে শুনতাম তাহলে মনে থাকতো। কিন্তু ক্লাস 6 থেকে তো আপনি চেষ্টা করেছেন, আপনার বাবা মা তো নিশ্চয়ই সেটা দেখেছে, এই জন্য হয়তো বা বলেন। কিন্তু আমি নিজেও অনেক ঋণ করছিলাম,
আপনিও ঋণ করেছেন? হ্যাঁ, কেন? এগুলো দফায় দফায় আমার বোন আমার মা এগুলো শোধ করছে। কেন আপনি কেন করেছিলেন ঋণ? আমি ওই যে দোকানের ঋণ, দোকান দিছি, বাকি বকেয়া হয়, বাকি যায়, এটা যায়, এইরকম। মানে ব্যবসাও কি লস খাইতেন? হ্যাঁ, কেন? ছেলে মানুষ না, দেখেন আমি দোকান বন্ধ করে থেকে ক্রিকেট খেলতে যাইতাম, আ এরকম আর কি। আচ্ছা, তারপরে মানুষ আপনাকে 10 টাকা 20 টাকা করে দিল, মানে এটা অনেকটা ডিজিটাল ভিক্ষাই বলা আমি যায়। এইভাবে, হ্যাঁ ডিজিটাল, অনেকেই কমেন্টও, 2-4 জন কমেন্টও করতো। এবং দেন হচ্ছে আপনাকে আরেকটা কথা বলি যে আমি একমাত্র ছেলে যে সেই সময় করোনার সময় শিক্ষার্থীদেরকে মানে তারা যে স্কুল বন্ধ ছিল, 20 জন 25 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা লাইভ করতাম বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে। আমি কারো কাছ থেকে 200 400 500 করে টাকা নিয়ে শিক্ষার্থীদের জন্য গাছ, কলম, মানে অনেক গিফট নিয়ে যাইতাম। আমি 15-20 জনকে নিয়ে লাইভ করতাম সেই সময়। এবং আমাদের যে করোনার সময় তো স্কুল বন্ধ ছিল হ্যাঁ, না? সেই সময় আমরা কি করছি, মানে স্যারের সঙ্গে কথা বলে বা কারোর সঙ্গে কথা বলে যে তাদের মনোভাব কি স্কুলে, মানে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে। অনলাইনে মানে তাদের মানে সবার ম্যানেজ করে আমরা একটা জায়গায় বসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে হতো। এবং আমি আমার যে এলাকার আশেপাশে আছে যারা প্রতিভাবান শিল্পী, গান বলতে পারে কিন্তু ফেসবুক বোঝে না, ফেসবুকের মাধ্যমে কিভাবে গান হয়, তাদেরকেও নিয়ে এসে আমি আধা ঘন্টা 1 ঘন্টা করে করে লাইভ করছি। বিভিন্ন চায়ের দোকান, পানের দোকান 10 টাকা 20 টাকা 50 টাকা করে স্পন্সর নিছি সেই সময়। চায়ের দোকানও আপনাকে স্পন্সর করেছে? হ্যাঁ, 20 টাকা তখন স্পন্সর ছিল 20 টাকা 25 টাকা। এখন তো কেউ 20,000 টাকা দিলেও স্পন্সর ভিডিও খুব কম করি। তখন 20 টাকা করে আমি চেয়ে নিছি। এরকম 7-8টা দোকান ছিল, 250-300 টাকা হতো, আমাদের খরচ হয়ে যেত। বাহ, দারুণ। আর এরকম। একটু জানতে চাই যে এই যে যখন 10 টাকা 20 টাকা করেই তো 37,000 টাকা হলো, যেটা দিয়ে স্যামসাং একটা ফোন কিনলেন, সেই সময়টা কখনো এরকম হতো না যে আপনি তো চাচ্ছেন তাদের কাছে, মানে এটা বলা যায় যে অনেকটা ডিজিটালি ভিক্ষার মতো, তো সেই সময় অনেকে অপমান করে দিত না, খারাপ লাগতো না তখন? আমি আসলে এরকম মানে ভালো ভালো জায়গায় যেতে আমি নিজের থেকে শরম করতাম যে আসলে আমি পড়াশোনা করি না, কিভাবে ওখানে যাই, কিভাবে বলি। কিন্তু আমি সবার কাছে এইভাবে চাইতাম না। ধরেন ফোন কেনার জন্য 4,000-5,000 টাকা দরকার, সবার কাছে চাইতাম না। খুব যারা কাছের মানুষ, আমি এখনো মাঝে মাঝে তখন টাকা পয়সা থাকে না, আমি এখনো চাই বিভিন্ন বড় ভাইয়ের কাছ থেকে, বড় কিছু অভিভাবকের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওই সবার থেকে টাকা তুলে আপনি ফোন কিনে নিয়ে আসছি। তারপর কি হলো আপনার জীবনে? তারপর আমরা এলাকার কয়েকজন মিলে, আমরা সবাই মিলে হচ্ছে ফানি ভিডিও, উদ্দেশ্যমূলক ভিডিও বানানো শুরু করলাম। যখন আমার পেজের ফলোয়ার ছিল হচ্ছে ফার্স্ট পেমেন্ট পাই 10,300 টাকা। তো প্রথমেই মানে প্রথম মাসে পেয়ে না গেছেন? না, প্রথম মাসে না, 11 মাসের মাথায় যে আমরা টাকা মানে বের হইছে মনে হয় এরকম। আচ্ছা। মানে আমি পেজ খোলার পর সবার সঙ্গে তখন কাজ করার পর আর এর মাঝখানে কি কোনো ইনকাম ছিল না, ইনকাম ছিল না। এটাই দিয়ে বিভিন্নখানে লাইভ করতে যেতাম, কেউ 200 টাকাও দিত, কেউ 1 কাপ চাও খাওয়াতো না। মনে করেন যে আপনার অপমানিত হয়েছেন? অনেক এরকম। কেমন অপমানিত হয়েছেন? অপমানিত বলতে ধরেন আপনি একটা ফাইনাল খেলা হচ্ছে, সেখানে গিয়ে আমি 4-5 ঘন্টা দাঁড়াই থেকে লাইভ করছি, বসার কোনো ব্যবস্থা ছিল না। কেউ হয়তো পানও খেতে বলে না, একটা চাও খেতে বলে নাই, আবার কেউ 50 টাকা হাতে দিতে নিয়ে যাও। আবার কেউ বলেছে হয়তো তোমাকে কে বলছে লাইভ করতে? আমরা না না, এইরকম না। তখন মনে হয় গাইবান্ধা সদরের মধ্যে আমি একমাত্র লাইভ করতাম, লাইভ টাইপ করতাম ওই যে বিভিন্ন ওদের অনুষ্ঠানে। স্থানীয় যে খেলাগুলো সেগুলো। জি জি জি। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? তারপর আমার পেজের যখন ফলোয়ার 59,000, তখন আমার সাথে যারা কাজ করতো কোনো এক কারণবশত আমার সঙ্গে তাদের কাজ আর তারা আর কাজ করবে না, তারা আলাদা হয়ে যায়। 7-8 দিন কোনো কাজ কাম করি নাই, বিভিন্ন কথা, তোর পেজ খেয়ে দেব, তুই করতে পারবি না, বিভিন্ন হুমকি, ঝগড়া লেগে গেল। এরকম কিছু হয়ে গেছে আর কি। সেইটা একটা কারণ ছিল তারা আলাদা হওয়ার। ওইটা নাই বলে আমি কোনো প্রোগ্রামে এটা বলি নাই। তারা খুব কাছের মানুষ, এখনও কাছের মানুষ। তারাও ধরেন আমার পেজ খোলার বয়স 2 বছর ছিল, তারাও কিন্তু আমাকে 7-8 মাস সুন্দরভাবে সময় দিছে। কাউকে কখনো পারিশ্রমিক দিতে পারি নাই। এবং যখন আমরা টাকা বের করছি, টাকা আমি 2 মাসের টাকা সবাইকে ভাগ করে করে দিয়েছি, 3 মাসের টাকা দিয়ে দিছি। পরে ওনারা আলাদা হওয়ার পরেও আমি 1 মাসে একটা লাইভ, তখন সেই সময় একটা লাইভ হচ্ছে 8 মিলিয়ন যায়। আমার লাইভ স্ট্রিমও চালু ছিল, মনিটাইজেশনও চালু ছিল। একটা তেলের ভিডিও করছিলাম, তেলের ভিডিওটাও মনে করেন যে আপনার 12 মিলিয়ন যায়। তো আমি ওনারা চলে যাওয়ার পরে 2 মাস পর 1 মাস পর আমি একটা পেমেন্ট পাই প্রায় 70,000 না 75,000 টাকা। পরে আমার এক চাচা ছিল, ওনাকে ডাকে নিয়ে এসে, ওনাদের সবাই 4 জনকে ডাকে নিয়ে এসে হচ্ছে 10,000 টাকা করে করে দিছি। দেওয়ার পরে বলছি যে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, এবং ছোট ভাই হিসেবে হোক বড় ভাই হিসেবে হোক এলাকার
ভাজতে বা আমাদের গ্রামের ভাষায় যেটা বলে যে আমাকে মানে আমাকে এই জিনিসটা দাও আমি করে খাই। কিন্তু একটা তারপরেও ওনারা অনেক কিছু করছে, আমার প্রায় 250 থেকে 300 ভিডিও আমি ডিলিট করছি। কপিরাইট দিচ্ছেন? না, কপিরাইট দেয় না, যে ওরা বলছে যে আমাদের ভিডিওগুলো থাকলে আমরা অ্যাকশন নিব, সেটা আচ্ছা। আইনগত হোক বা পারিবারিকভাবে হোক। পরে আমি ডিলিট করে দিছি। মানে মানুষের যখন একটু উন্নতি হয় তখন মানুষ পেছনে লেগে যায় না? হ্যাঁ। এবং একটা ভিডিও দেখছিলাম যে গ্রামের মানুষকে সবাই সহজ সরল বলে, কিন্তু তাদের মধ্যেও আসলে এই যে কুটিল বিষয়টা, কুটিলতা, এগুলো চলে আসে নাকি? কিন্তু আমি এই পেজটা মানুষ অনেকেই বলে আমাকে, যে কেউ দেখলে মনে করবে তুমি এত হ্যাংলা পাল্লা কেন। আমি আসলে মূলত আগে থেকে প্রচুর রাগ জাগতাম। মনে করেন যে এই যে 4টা 5টা পর্যন্ত 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ করছি, ঠিকভাবে খাওয়া দাওয়া করি নাই, এই যে খেলাধুলা। রাতে কিসের লাইভ করতেন? রাতে না, মানে আমি ঘুমাতে পারতাম না টেনশনে। পরিবার থেকে কোনো চাপ আসতে দিল না, আমি নিজে নিজে চাপ নিতাম প্রচুর, যে কি করব, কি হবে না হবে, ভিউজ নাই, ভিউজ হচ্ছে না, এলে ইনকাম হবে কে না হবে, এই একটা জায়গার থেকে একটা দায়বদ্ধতা ছিল। এটাই। এই জন্য তো হ্যাংলা পাতলা না, এমনি ছোটবেলা থেকে তো একটু টানাপোড়েনের মধ্যেও ছিলেন বা জিনগত তারপরে কি হলো, তারপরে হচ্ছে ওনারা আলাদা হয়ে যাওয়ার পরে আমি কি করব একাই, কি করা সম্ভব। তখন হঠাৎ করে ওই যে ব্রিজে গেলাম, যা ছাদের মতো ভিডিও করলাম। এটার পাশাপাশি আমরা হচ্ছে এই যে ঢোল তবলা দিয়ে বিয়েবাড়ির গীত বলতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গীত বলার পরে ওনারা চলে যাওয়ার পর একা একা তো আর গীত হয় না, একা একা সম্ভব না। তো পরে হানিফ সঙ্গে স্যারের মতো কয়েকটা ভিডিও বানাইলাম। এখন ভিডিও বানাবার ভিডিওগুলো অনেক ভিউজ হচ্ছে, কিন্তু আমি যে একটা জায়গা তুলে ধরবো সেখানে যাওয়ার জন্য আমাকে 200-400-500 টাকার দরকার, সেটা আমার জোগান দেওয়ার মতো সম্ভব ছিল না। এর কাছ থেকে নিতাম, যে যখন দিত ওই 200-400 টাকা নিয়ে আমি ওই জায়গায় একটা ভিডিও করতাম। আমি আমাদের গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গের প্রথমের দিকে আমাদের গাইবান্ধার যে সকল দর্শনীয় স্থান, বিনোদন কেন্দ্র, আমি 3 মিনিট 4 মিনিট করে ভিডিও করে তুলে ধরছি। ভিডিও ছাড়লে মিলিয়ন যায়, আমি আর পারতেছি না, যে গাইবান্ধা থেকে তো অন্য জায়গায় যাওয়া দরকার। তখন আবার মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শুরু করলাম। একটা পর্যায়ে এমন ইনকাম শুরু হলো ফেসবুকের, এটা কল্পনার বাইরে। আর গীতের কথা যেটা বললাম, আমার আব্দুর রূপ নামে যিনি আসছে, এনাদের স্টুডিও ছিল, বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে এসে গান বলতে হলে ইউটিউবাররা নিত, তাদের ইউটিউবে ছাড়তো, অনেক ভিউজ। আমাকে বলছে তুমি আমাদের একদিন স্টুডিওতে আসো, তোমার 3টা গীত আমরা রেকর্ড করে দিব। তো ওই 3টা গীত সেদিন রেকর্ড করে দেওয়ার পর পরপর 3 দিন ছাড়ছি, 3টায় 4 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউজ। ওরে বাবা, আচ্ছা। বুঝছেন? তারপরে কি হয়েছে, যে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানেই আমার ওই গীত শোনার জন্য মানুষ নিয়ে যায়। যে একটা ছেলে মানুষ হয়ে আরেকটা ব্যাপার, যে আমি হানিফ সঙ্গে স্যারের মতো কথা বলি, এটা আদৌ সত্য কি না, কেউ দেখার জন্য নিয়ে যায়, কেউ হচ্ছে এই উপস্থাপনা শোনার জন্য নিয়ে যায়, কেউ গীত শোনার জন্য নিয়ে যায়, মানে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে নিয়ে যায়। তখন থেকে আমার ভিডিওগুলো এত পরিমাণ ভিউজ হয়, ইনশাআল্লাহ আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা, ওখানে মানে অনুষ্ঠানগুলোতেও তো আপনাকে একটা রেমুনারেশন দিয়ে তারপর আমাকে একটা সম্মানই দেয়। একটা সময় মানুষের থেকে 10-20 টাকা আপনি বলা যায় যে চেয়ে নিতেন, যেটাকে আমরা মানে বলা যায় যে চেয়ে নেওয়া তো আসলে কি আমরা সবাই জানি, কিন্তু এখন কেউ যদি আপনাকে স্পন্সর করাতে চায়, তাহলে এখন কত টাকা দিয়ে স্পন্সরশিপ নেন? আমি এই যে ধরেন ঈদ, পয়লা বৈশাখ, যেগুলো দিবস আসে অনুষ্ঠানের জন্য, এলাকায় যে অনুষ্ঠানগুলো হয়, আমি আপনাদের লাইভের ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমি আজ পর্যন্ত কোনো অ্যারেঞ্জারকে বলি নাই যে আমাকে এত টাকা দিতে হবে। আচ্ছা। যদি আমার কম হয় আমি বলি যে আমাকে আর 1000 টাকা দিতে হবে। ওই জন্য মনে হয় আমি খুব প্রোগ্রাম পাই। আমার ঈদের মধ্যে 3টা-4টা করে প্রোগ্রাম একদিনে করে শিডিউল পড়ে। আমি সকালে বের হই, আমি সর্বোচ্চ মঞ্চে থাকি 20 মিনিট 15 মিনিট, কিন্তু আমার ছবি, ভালোবাসার মানুষগুলোর সঙ্গে ছবি উঠতে সময় বেশি যায়, 1.5-2 ঘন্টা চলে যায়। মানে অনেক মানুষ আপনাকে চেনে। একটু ধারণা দিতে পারবেন যে এখন আসলে কিছু নাম মনে করলে উৎসাহের জন্য, মানুষকে ইন্সপায়ারেশনের জন্য, যে ছেলেটা একটা সময় 10 টাকা চেয়ে নিত, সেই ছেলেটা এখন আসলে কেমন আয় করতে পারে? আপনারা সবাই জানেন যে এখন ফেসবুকে ইনকাম নাই, তেমন নাই, একদম এক সময় করছি আমরা, একটা সময় অনেক করছি, কিন্তু দেখেন সহ বা এই অনুষ্ঠানগুলো সহ সবকিছু মিলিয়ে দেখেন, যে ছেলেটার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, সেই ছেলের একটা কাপড়ের শোরুম হয়েছে, ছোট্ট হলেও হয়েছে, মাশাআল্লাহ। বাড়ি ঘর দুয়ার করছি, এলাকার বাবা মা ঋণ পরিশোধ করছি, এবং আমার হচ্ছে ভাইয়াকে গাড়ি কিনে দিছি। তারপরে আমার ভাবি অসুস্থ ছিল, উনি আর বেঁচে নেই আমাদের মাঝে, ওনার চিকিৎসার পিছনে 15-14 লাখ টাকা আমরা ব্যয় করছি। আমার বড় ভাগ্না বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাকে সহযোগিতা করি। আমার বোনের পরিবারকে একটু মাঝে মধ্যে দেখি, আমার ভাইয়ের যে 2টা মেয়ে আছে তাদেরকে দেখি।
পাশাপাশি নিজের বাবা মাকে ভালো রাখতে পারছি, এসে খুশি আর কি। চাইলেই এখন যে কোনো ব্র্যান্ডের প্যান্ট শার্ট পরতে পারি, যে কোনো ফোন কিনতে পারি। আচ্ছা আর কি আর কি শুনতে চান বলে? এটা তো সব কৃতিত্ব হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখে, যাদের এক একটা লাইক, এক একটা কমেন্টের কারণে আজকে এই জায়গা অবধি আসছি। আমি এবং আমার পরিবার সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কখনো অতীত ভুলতে চাই না। দেখেন, এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে আমি এমনও মানে বিপদের সম্মুখীন হয়েছি, তারপরও আমাকে কেউ নিরাশ করেনি। দেখেন, আপনাকে নিয়ে একটা খারাপ কিছু নিউজ হচ্ছে, আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে, দর্শকও কিন্তু করতে পারে একবার, মানে কিন্তু আজ পর্যন্ত দেখছি অনেক কিছু হয়ে গেছে আমাকে নিয়ে, কিন্তু তারপরে আমার ভালোবাসার যারা মানুষ, আমাকে যারা ভিডিওগুলো দেখে, তারা কখনো আমাকে ভুলেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব যতই দিন যায় অত আমার ফলোয়ার বাড়ে। দেখেন, এখন তো ফেসবুকে 20,000 ভিউজ হলে ভাইরাল একজন। প্রতিটা এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভাইরাল। কিন্তু আপনাকে আমি বলতে চাই আপনার মাধ্যমে যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এটাতে ভিউ এক জিনিস, মানুষের ভালোবাসা এক জিনিস, মানে ফলোয়ার এক জিনিস। দেখেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে 24 ঘন্টার মধ্যে মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন ভিউজ, 15-20 দিন পর, 1.5 মাস 2 মাস পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের ফলোয়ার কি অর্গানিক। আমরা আজ পর্যন্ত আমি বলতে পারি যে যার হাতে একটা স্মার্টফোন কি জিনিস চেনে না, স্মার্টফোন কখনো হয়তো দেখেও নি, সে মানুষটা আমাকে চেনে। একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মানে কি বলবো, এই সব কৃতিত্ব হচ্ছে সব মানুষের। আমি মাঝে মধ্যে আমি কান্না করি এই আনন্দতে। এমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আমাকে ফোন করেন, বিভিন্ন জায়গা থেকে বড় বড় মানুষ আমাকে ফোন করেন যে তোমার গীতগুলো নিয়ে আমরা কথা বলছি, তুমি হানিফ সংকেতের মতো উপস্থাপনা করো, আমরা এটা নিয়ে আমরা কথা বলি। বিভিন্ন মহল থেকে আমাকে সম্মানিত করে। মানে আমি মাঝে মধ্যে একাই যখন থাকি, আসলে আমার মধ্যে একটা ছেলে আজ এই জায়গা অবধি কেন আসলো, এবং আমি প্রচুর টাকা খরচ করি। আচ্ছা, আমি এই কারণে করি যে এক সময় 10 টাকা মানুষের কাছ থেকে নিতাম, আসলে এত টাকা আমি কিভাবে ইনকাম করলাম, বাবা কিভাবে আমার ইনকাম হচ্ছে, ওই কারণে আমি টাকা পয়সার কোনো মানে করি না। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে মানে আমি কল্পনা করে পাই, এখনো কল্পনা করে পাই না যে আপনাদের এই যে যাদের জাগো এফএম, যা মানে সেই সময় কারো একটা বাটন ফোনে জাগো এফএম শুনতাম, সেই স্টুডিওতে আমি কথা বলছি, কালের কণ্ঠ স্টুডিওর মতো কথা বলছি, বড় বড় টিভি চ্যানেল আমাকে নিয়ে নিউজ করছে। টাকাই তো সবকিছু না। একদমই, আপনার কথা শুনে আমার ওই যে হয় না যে গুজবাম্প হয়, মানে একেবারে লোম দাঁড়িয়ে যাচ্ছে যে আসলে একটা ছেলে কোথা থেকে কোথায় উঠেছে। এটা কিন্তু অবিশ্বাস্য। বাসাটা কি পাকা করতে পারছেন? হ্যাঁ, উপরে টিন। কয়তলা? উপরে টিন, মানে দোতলা বা এরকম করেছেন? না, উপরে টিন পাকা করতে পারছেন। বাবা মা তো মানে সন্তুষ্ট, তারা খুব খুশি, এবং আমার এলাকার মানুষও খুব খুশি। কি বলে বাবা মা? কি বলে বাবা মা? তো অনেক খুশি, মানে ওনাদের কথা বলতে পারবো না, কিন্তু আমার বাবা মা ছাড়াও আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষ আমাকে নিয়ে খুব খুশি। আপনার বাবার কি এখন আর হাড়ি পাতিল বিক্রি করতে হয়? না, এখন কি হয় না, কিন্তু উনি মাঝে মাঝে যায়। কারণ কি জানেন, আমি 2-4 মাস টাকা দেওয়া বন্ধ করেছিলাম। কেন, রাগ করছিলেন? না, রাগ করি নাই, আমি বলি যে যাওয়া যাবে না। এখন এলাকার মানুষ সবাই বলে যে ওটা তার অভ্যাস হয়ে গেছে, বুঝছেন। এবং আমাদের মানে চাল কিনে কিনে খেতে হতো, মাঝে মধ্যে চালও থাকতো না, কিন্তু আল্লাহর রহমত অনেক চাল আমাদের এখন, অনেক চাল। ওটা না বলি, লাগে না ওরকম গোলা ভরা চাল ধান দেখলে কেমন লাগে? খুব ভালো লাগে, খুবই। আমি ওইটাই, আমি আমার কথা যে আমার কোনো আমার যতদিন আমার বাবা মা ভাই বোন, ওরা হয়তো ওনারা কোনো এক সময় আলাদা হয়ে যাবে, আমার বোনেরা আরেক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু আমার দুলে ভাই, আমার 2টা ভাগনা, সবাই এই 14 জন মানুষকে আমি খুশি রাখতে পারছি, এটার তুল্য আর কোনো জায়গা নেই। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার। তাদের ভালো লাগা খারাপ লাগা সব আমার উপরে নির্ভর করে। আচ্ছা, গাড়ি কি বাবাকে কিনে দিচ্ছেন? ভাইয়াকে কিনে দিচ্ছেন। কি গাড়ি কিনে দিচ্ছেন? এই যে অটো গাড়ি, মানে উনি এখন ওইটা দিয়ে জীবিকা। আগে বিভিন্ন কাজ করতো, কিন্তু তারও ঋণ ছিল। আমার ভাবির পিছনে প্রায় আমাদের 14-15 লাখ টাকা গেছে, সব আমি চিকিৎসা করছি। অসুস্থ ছিলেন, 14-15 লক্ষ টাকা। দর্শক, এটা কিন্তু আপনার বয়স কিছু না মনে করলে আপনার বয়সটা এখন 26-27 এরকম হবে। 26-27, আরো 2-3 বছর আগে, কত 6 বছর আগে? এই না, আপনার হচ্ছে 1.5-2 বছর আগে। 1.5-2 বছর আগে শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েশন? না, আমার তো 2019 সাল থেকে 18 সালের শেষের দিকে শুরু করতে। তাহলে 20-21 18 19 20 21 22 23 24 25 26, মানে 8 বছর যাবত আমি, মানে 26 বছর একটা ছেলে সাধারণত পড়ালেখা করে মাত্র বের হলো, চাকরির সন্ধানে ঘুরে, এবং যদি চাকরিও পায় তাহলে হয়তো বা 20 থেকে 25 হাজার, কখনো 15,000 টাকা স্টার্টিং স্যালারি হয়। সেখানে 26 বছরের একটা ছেলে
14 জন মানুষের দায়িত্ব নিয়েছে জি। এবং সেই সাথে সাথে মানে আমার বলতেও খুব ভালো লাগতেছে, মানে মনটা একদম ভরে যাচ্ছে যে যেই বাবা মা মানে বাবা একটা সময় আসলে হাঁড়ি পাতিল সেল করতেন, এখন তিনি আসলে কত ভালো আছেন, মা কত ভালো আছেন, লোন শোধ করেছেন, ভাবির চিকিৎসা করেছেন। অসাধারণ অসাধারণ, আসলে মন ভরে নেওয়ার একটা কথা। সেই সময়টা যখন আপনাদের কিছুই ছিল না, একদম শূন্য হাত, তখন কি কখনো অপমানিত হয়েছেন কোনো এলাকার মানুষের কাছ থেকে যে তোকে দিয়ে কিছু হবে না, তুই পারবি না, এরকম না কিছু? এরকম কিছু হয়নি, মানে খুবই কম শুনছি। যদি আমি বেশি মাত্রা শুনতাম তাহলে হয়তো কথাগুলো মনে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ কখনো ছোট করে নাই আপনাকে? না। তো বর্তমানে এখন এলাকাবাসী কি বলে আপনাকে? নেই আমার এলাকার মানুষ, এবং ধরেন আপনি ধান থাকলে পাতান থাকবে, এলাকার একটা ভাষা আছে। এটা মানে কি? এটার মানে হচ্ছে আপনাদের সবাই ভালোবাসবে এমনটা না। আচ্ছা আচ্ছা। আগে যাদেরকে সময় দিতে পারতাম তাদেরকে এখন সময় দিতে পারি না। আমি নিজেই কেউ শুধু একটা এদিকে আয় তো, তখন যাইতে পারতাম, কিন্তু এখন আসলে ওইভাবে নিজেও যাইতে পারি না। কারণ এই যে এ প্রোগ্রাম ও প্রোগ্রাম, এর পাশাপাশি আবার কন্টেন্ট বানাতে হয়। এই জায়গার থেকে আমি মনে করি যে আমার যখন ফলোয়ার ছিল 20,000 30,000, তখন যদি আমার বিরোধিতার সংখ্যা ছিল 10 জন, এখন 100 জন। এখন 100 জন? কারণ ওই যে আপনি এই যে আজকে আপনার শোতে আসছে, কালকে হয়তো আপনি আবার দেখবেন আসতে পারবো না, আপনারও শত্রু হয়ে যাবে। না না না, এমনটা আমার সত্যি মানে এই শত্রুগুলোর সংখ্যা এখন এরকম। বুঝতে পারছি। আচ্ছা, আপনার ভিডিওর ভিউজ গুলো নিয়ে একটু কথা বলতে চাই। যে 11 মিলিয়ন বা সর্বোচ্চ ভিডিও কত হয়েছে ভিউজ? 42 মিলিয়ন আছে। 42 মিলিয়ন, এটা কিসের ভিডিও ছিল? এইটা হচ্ছে হানিফ সঙ্গীত স্যারের মতোই কথা বলা। আচ্ছা আচ্ছা। তো এবং দেন এখানে আসার আগে, ঢাকাতে আসার আগে একটা ভিডিও আপলোড করছি, ওইটা 14 মিলিয়ন গেছে। আহা, এই কয়েকদিনের মধ্যে? হ্যাঁ। দারুণ। তো যেটা 42 মিলিয়ন হয়েছে সেটা কি আমরা একটু শুনতে পারি, কি বলেছেন ওখানে? এইটা হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে ছিল মেলায় পাওয়া যায় বউ। আচ্ছা, তাই নাকি? মেলায় পাওয়া যায় বউ। আসলেই পাওয়া দিনাজপুরের একটা মেলা আছে, ওটা ঐতিহ্যবাহী মেলা, 200 বছরের। তো ওইখানে কি হয় যে ওই যে আদিবাসীদেরকে, যারা এলাকায় অপরকে পছন্দ করে, তাদেরকে ওই মেলায় নিয়ে আসানো হয়। ওই আয়োজক গোষ্ঠী কথা বলে তাদেরকে বিয়ে করে দেয়। আমরা যখন আমার কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু ভিডিও বানাতে ইন্ট্রোগুলো একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি। তো আমি বলছি মেলায় পাওয়া যায় বউ। এই অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, 200 বছরের পুরনো এই মেলায় বউ পাওয়া যায়। আচ্ছা, আসলে পাওয়া যায় নাকি? আমি তিনবার গেছি। আমি তো বরাবরই বউ পাওয়ার জন্য খুব ব্যস্ত। কিন্তু পাচ্ছেন না। আচ্ছা, সেটা নিয়ে কথা বলবো। তবে এরকম 11-12 মিলিয়ন ছাড়িয়ে গেলে কেমন টাকা আসতে পারে ফেসবুক থেকে? আগে তো অনেক আসতো, এখন কারো 4 মিলিয়ন, 1 মিলিয়নও $1 দেয় না এখন বর্তমান। এমন ভিডিও রিলস আছে যে 1 মিলিয়ন হয়েছে, অনেকে স্ক্রিনশট দেয় যে 10 সেন্ট 5 সেন্ট। এখন ইনকাম নাই আসলে। আচ্ছা, ইউটিউবে আপনি নাই? আমার ইউটিউব নাই, কিন্তু হচ্ছে আমার নামে অনেক ইউটিউব চ্যানেল আছে। এবং আমার বিয়ে বাড়ির গীতগুলো দিয়ে অনেক ইউটিউব চ্যানেল পপুলার। এবং যখন আমি বুঝতে পারি যে ইউটিউবটা কি জিনিস, আজও আমি ফেসবুকের মানে নিজের পাসওয়ার্ডটা ঠিকভাবে মানে বসাতে পারি না। আমার যে ফেসবুক পেজ খুলে দিয়েছে মেহেদী হাসান মুন্না, ও সবসময় দেখা করে। আমি যখন একটু সমস্যা হয় আমি ওর কাছে চলে যাই। তারপরে আরও যদি ফেসবুকের কোনো সমস্যার মধ্যে হয়, তারপরে আমাদের হচ্ছে আব্দুর রব মামা আছে, সৌরভ আছে, এদের কাছ থেকে করে নেই। আচ্ছা, আমরা বারবারই বিয়ের গীতের কথা শুনছিলাম, সো আমরা একটা গীত শুনতে চাই আপনার। আচ্ছা, গীত আসলে আমি এটা কি আপনাদের ট্রেডিশন, মানে আপনাদের উত্তরবঙ্গের ট্রেডিশন? আমাদের উত্তরবঙ্গের বিয়ে মানে তো আঞ্চলিক গীত। আমাদের যে উত্তরবঙ্গের যে বিয়ের গীতগুলো হতো, ওই গীতগুলো নিয়ে আসলে আমি মাসাসিদের কন্টেন্ট শুনছি। শোনার পরে ইউটিউবে 2-1 দিন শুনছি, শোনার পরে 2-1টা বলতে বলতে এখন এমন হয়ে গেছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ওই গীত শুনতেই হবে। হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে এই গীতগুলো নিয়েও কথা বলা হয় যে গীতকে বিকৃত করা হয়। কিন্তু আমাকে যখন মাঝে মধ্যে স্যার ফোন দেয় যে তোমার গীত আমরা ভার্সিটিতে নিয়ে গবেষণা করছি, তখন আর ওই 2-4 জনের সমালোচনা কানে লাগে না। কোন ভার্সিটিতে গবেষণা হচ্ছে? আমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে এক স্যার ফোন করছিল, আমার নামটা খেয়াল নাই এই মুহূর্তে। উনি বলছে আমরা তোমার গীত নিয়ে লেখালেখি করছি। এবং কয়েকদিন আগে আমাদের বগুড়ার একজন মানুষ, উনি গীত লেখা নিয়ে উনি মানে আপনি অ্যাওয়ার্ড পাইছেন। দেন উনিও আমার সঙ্গে যোগাযোগ করছে, উনিও আমার সঙ্গে দেখা করছে। এবং আমার কাছ থেকে 40টা গীত একটা ছাড় লিখেও নিছেন। বাহ বাহ, কি দারুণ! আমি খুবই আনন্দিত যে আজকে আমরা সেই গীতগুলো শুনতে পারবো। তো আপনি যদি হানিফ সংকেত স্যারের মতো একটু উপস্থাপনা করে তারপর একটা গীত শোনান, যে এখন একটা গীত শোনাচ্ছেন আপনি।
রাগ করেন না সোনার ময়না, মনত না নেন গোসা, গোসা হলে ফোসা পড়ে তাতে আবার ঘাও ধরে। দেখো তো বাহে মুই করিম গান, মোর কিসে অন্যদিকে টান, ধরেন তো সগলে মোর সাথে গানটা। মানে এটা হচ্ছে আমি এক সময় পয়লা বৈশাখে গম্ভীরা করতাম নানা নাতির ক্যারেক্টার। স্টার জলসা জি বাংলা, কালাজ বাংলায় আসে রে, সন্ধ্যা হলে হুরা হুরি বাজে টিপির ঘরে, না না হে। গোপাল ভাড়ার সাত ভাই চম্পা, আরও আছে জবা খালা, গোপাল ভাড়ার সাত ভাই চম্পা, আরও আছে জবা খালা, এইসব দেখা ছেলে মেয়ে হয়ে যায় উতলা, না না হে। তখন আমার নানা আমাকে প্রশ্ন করতো ফেসবুক কি, মানে উনি ফেসবুক বুঝতো না, মানে বিকৃতভাবে ফেসবুক মানে এরকম করি, তুমি যদি ঢাকার যান নানিক ফোন করবে বে, ফোন করলে নানি তোমার গোটাল মুখে দেখবে বে, বুঝছেন? মানে আমি গম্ভীর ওই শুটগুলো চলে আসছে আর কি। আমি আমার জেলা নিয়ে একটা গান করছি, ওইটা বলি। আচ্ছা, জোরে, অনেক জোরে বলবো কিন্তু। কোনো সমস্যা নেই। তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা, হাইরে লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা, গান গাইয়া শোনাইতাম মন পাইতে তোমার, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চাই বন্ধু, রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চাই, পৌর পার্কে ঘুরতাম দুইজনে সাজ বিকেল বেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। এটা আমার গান। অসাধারণ, বাহ। আর হচ্ছে গীতগুলো হচ্ছে কি, গীতগুলো কেন নিয়ে যায়, কিছু শুনতে চাই। হায়রে খাটো সেঙ্গিরির নাটক বেশি লম্বা, সেঙ্গিরি ঝগিরি রে, মিডিয়ামে সেঙ্গিরির কাহিনী বেশি রে, এই যে আসলে বান্দি ঝগড়া করে সৌরি নন্দের সাহাতে গো, মিডিয়ামে সেঙ্গিরির ড্যামাগ বেশি গো, এই যে সোহলের যদি মায়া থাকে কেন করাইছেন বিয়া গো, মিডিয়ামে সেঙ্গিরির কাহিনী বেশি গো, এই যে টাকা দিয়া বসি বিয়া ঘারত বসি খামো গো, খাটো সেঙ্গিরির নাটক বেশি গো। মানে এই গীতগুলো শোনার জন্য চ্যাংড়া ব্যাংড়ারা মজা করে নিয়ে যায় আর কি। এগুলো যখন মিউজিকের সঙ্গে বলি অনেক ভালো হয়। আমি গীতের সঙ্গে নাচও করি মাঝে মধ্যে যখন দর্শক ভালো পাই। ওকে। আর আমাদের গাইবান্ধার পপুলার একটা গীত আছে। হ্যাঁ, একটু বসে বসে নেচে নেচে দেখান। অসম্ভব, এটা কি একটু চেষ্টা করেন না। আরে ভাগিনা গাইছে গাইবান্ধা, আরে কিনিয়ে আনছে ভাগনা কলার কান্দা, আরে সেই কথা যেন তোমার মামা শোনে না, ও দয়ার ভাগিনা তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। এটা একটা গীত। আর একটা তিস্তা নদীর চিকনবালা, আরে তিস্তা নদীর সে কোন বালা রে, জলে পাই ধরে ঝোপায় ঝোপায়, টেকাও নাইও পয়সা নাইও গো, কি দিয়া কিনি মুই সাহাদের জল পাই। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আরো অনেক পুরনো গীত আছে, যেমন বিয়ের সময় যেটা সবসময় বলে, বালার কায়াসে দরদি কাই বাটিবে হলদি, হলদি বাটোরে আয়ো বরাতি, সঙ্গে সাজেয়া দেও সালুন বাতি, মেহেন্দি বাটোরে আয়ো বরাতি,
সঙ্গে সাজিয়া দাও সালুন বাতি বালার কাছে দরদি। আচ্ছা একদিন একটা মানে অসাধারণ, একটা আমি just প্রোগ্রাম ডুবে সাজাবেন, যাচ্ছিলাম। শুধু সেদিন গীতে হবে। অসাধারণ, মানে আমি শুধু ডুবে যাচ্ছিলাম এবং অনেক বছর পর আমি মনে হয় সেই ছোটবেলায় একবার গীত শুনেছিলাম কুমিল্লায় গিয়ে। আচ্ছা। আমার দেশের বাড়ি, সেই সময় বিয়ের সময় কিছু মহিলারা এরকম গীত করছিল এবং আজকে মায়ের অনেক দিন কোলায় পর। বসিয়া কান্দে হ্যাঁ। রে ভোমরা, এগুলো অনেক অনেক গীত পারি আমি। আচ্ছা, স্পেসিফিক বিয়ের সময় যে মহিলারা নেচে 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 যে গীতটা করে ওইটা কোনটা? বিয়ের সময় যদি আপনি লাইনটা বলতেন তাহলে ওই যে আরেকটা গীত আছে, কালা গাছে ধলা বাইগন, এইরকম অনেক গীত। তারপরে ঝরি পড়ে অয়া রে অয়া, আগিনা হল মোর আপনি পিছিলা, কতগুলো গীত পারেন? অনেক। আমি আমি আমার একটা মানে মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, আমি যে কোনো জিনিস একবার শুনলে ওইটা আমার 2-4 লাইন অটো মুখস্থ হয়ে মুখস্থ যায়। হয়ে যায়। দারুণ দারুণ দারুণ। কোনো ধুমধারাক্কা গীত নেই? ধুমধারাক্কা গীত এগুলো ধুমধারাক্কা, এগুলো যখন আমি ইনস্ট্রুমেন্টের সঙ্গে বলবো না, আপনি আপনি দেখেন আমার ভিডিও ইউটিউবে আছে। বাহ বাহ বাহ, আপনি অসাধারণ একটা ট্যালেন্টেড পারসন। সো আমি যতটুকু জানি আপনি ধারা বিবরণী এটাও করতে পারেন, মানে ধারাভাষ্য যেটাকে বলি যে খেলার। সো আপনি কি ইংরেজিতে ধারাভাষ্য দিতে পারেন? আমি খেলার সময় কোন শটের সময় কোন ইংলিশ হবে এটা জানি, কিন্তু মানে বুঝি না, কিন্তু বলতে পারি। ওকে। Oh my goodness, fantastic shot, what a মানে ভুল হচ্ছে আজকে, আচ্ছা, মানে খেলা যদি খেলার সামনে খেলা চলতো তাহলে পারতাম। আচ্ছা মনে করেন যে Ladies and gentlemen, 2026 এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে দারিয়াপুর প্রিমিয়ার লিগ ডিপিএল। আজকের এই সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই উভয় দলের ক্যাপ্টেন উপস্থিত আছেন। আমরা একটু পর টসে যাব মাঠের মাঝখান থেকে। টস ইজ দ্য কয়েন, উইন দ্য টস। এবার জিজ্ঞেস করি, তারপর খেলা। স্ট্রাইক প্রান্তে সাকিব আল হাসান, fantastic shot, oh my goodness, what a far hitting, back to back। মানে এই যখন খেলা চলবে না একটা একটা বলতে পারবো, কিন্তু এখন হচ্ছে না। আর আমাদের প্রথম আমি ফুটবলের ধারাবিবরণী হচ্ছে চৌধুরী জাফরুল্লাহ সারাবাতের ওনার মতো করে চেষ্টা একটু চাই। করছি। হ্যাঁ দেখি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এখন খেলার মধ্যাহ্ন বিরতি। আর এই বিরতির সময় কথা বলবো এককালের নন্দিত প্রখ্যাত জনপ্রিয় সুপ্রিয় ফুটবলার আমিনুল ইসলাম বিপ্লব। মানে আমি অনেকদিন পর বলতেছি তো মনে নাই আর একটু বলি। আর মনে নাই, ঢাকাই ভাষা বলতে পারি। ঢাকায় ওস্তাদ বহ, আমি নাটক করছিলাম একটা ফুটপাত, জীবনের প্রথম নাটক। আমার কাছে এক কালু কয়, ওস্তাদ এই বেটা, আমি বললাম ওস্তাদ বহ, কয় বহনের সময় নাই, মেলা জ্ঞান জাম। জিপিওর সামনে 3টে লাইন দখল করলে হচ্ছে ওই কালুর বাচ্চা, কমসে কম 5,000 টাকা ডেইলি দে। মানে আমি মানে যখন যে নাটক করছি আর কি, যখন ইউ আর সো ট্যালেন্টেড। আচ্ছা আমরা ধারাভাষ্য তো শুনলাম, এখন ধরেন যে খেলা চলতেছে তো বিশ্বকাপ জানেনই। এখন বিশ্বকাপে যদি আপনি কোন দল? আমি অবশ্যই ব্রাজিল। আপনি কেন ব্রাজিল? অপু বিশ্বাস আর বুবলি ব্রাজিল করে তাই আপনিও ব্রাজিল? না, ওনাদেরকে কাউকে ফলো করি না। আমি ব্রাজিলের একজন মানুষকে ফলো করি, নেইমার জুনিয়র। সেটা তো অপু বিশ্বাস বুবলি তো ব্রাজিল দলের না। তাহলে অপু ওনারা কোন দল করে কেন আমার দেখার বিষয় নাই। আমি ব্রাজিল করি, সমর্থক। আমি ব্রাজিল করি। আচ্ছা আপনি ব্রাজিল করেন। হয়তো অপু এবং বুবলি আপু আমার দিকে বলছে যে ওই ব্রাজিল করে, আমরা ব্রাজিল করি। ও আচ্ছা, আপনাকে দেখে বলছে। ও বলতে পারে, এটা যেমন আপনি বলতে পারেন, আমি বলতে পারি না। শাকিব খানকে রেখে আপনার পেছনে কেন লাগবে তারা? সেটা আমি কেমনে বলবো? আপনি যদি প্রশ্ন করেন তাহলে তো ভুল। আচ্ছা, সো এই যে ব্রাজিল খেলা বা ব্রাজিলের সমর্থক আপনি কেন, আসলে কি জন্য, কেন মনে হয় ব্রাজিল ইজ দ্য বেস্ট? এখন যদি এই কথা বলতে যাই অনেকে কমেন্ট করবে যে বাপদাদার সম্পত্তি নিয়ে বড়াই করে। মানে ওই যে আমরা 5বার কাপ নিছি, আমরা কাপ দেখি নাই কখনো, আমাদের চোখে দেখি নাই, এটা অনেকেই বলে। 2002 সালের পরে তো কেউ দেখে নাই। আমরা দেখি নাই, কারণ দেখেন এটা যদি আপনাকে আমি বলতে চাই তাহলে তো ব্রাজিল 5বার কাপ নিছে, ব্রাজিলের স্কেল মানে খেলার ধরনগুলো দেখলে যে কোনো ইয়ং জেনারেশন ব্রাজিলের সাপোর্ট করবে। কিন্তু এবারও তো মরক্কোর সাথে খেললো না কি? হ্যাঁ, মরক্কো তো অনেক ভালো দল, ড্র করছে, এটা তো খেলার অংশ। হ্যাঁ, তো দেখেন আমার সালটা মনে নাই, ব্রাজিল কত সালে যেন প্রথম ম্যাচ ড্র করার পর চ্যাম্পিয়ন হয়েছে, সেম এবারও হবে। এবার ব্রাজিল জিতবে। আমরা সাপোর্ট করি, আমরা দলকে ভালোবাসি, এটা তো আমরা বলবোই বরাবর। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা। হ্যাঁ, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আমরাও চ্যাম্পিয়ন হব। আমরা তো এমন তো আর না যে ওনারা তো 3বার কাপ নিছে, আমরা তো হচ্ছে 5বার। আচ্ছা, তো মেসিকে আপনার কেমন লাগে? খেলোয়াড় হিসেবে খুব ভালো মানুষ, কিন্তু হাত দিয়ে গোল দেয়।
হাত দিয়ে তো মেসি গোল দেয় না, ম্যারাডোনা ও একই দলের প্লেয়ার। একই দলে, আচ্ছা। মেসি আসলেই ভালো প্লেয়ার, ওনাকে ওনার জায়গা থেকে ওনার জায়গা থেকে ওনাকে সম্মান করা যায়, কিন্তু ওনাদের যারা সাপোর্টার আছে আমাদের বাংলাদেশে খুব চাপা মারে। কিন্তু ব্রাজিলের নেইমারকেও তো মানুষ বলে যে থিয়েটার কর্মী, থিয়েটার অভিনয় করে। দেখেন অভিনয় কারা করে? যারা অভিনয় পারে। সরি, থিয়েটার কর্মী এইভাবে বলা উচিত না, থিয়েটার কর্মীরা তো খুব সুন্দরভাবে প্রোগ্রাম মানে অভিনয় করে, বাট অতি অভিনয় করে হচ্ছে নেইমার, এটা বলা হয় আর কি। বাংলাদেশের শাকিব খানকে দিয়ে আমাদের তুলনা দিয়ে আমাদের সুপারস্টার, উনি ভালো কাজ করার জন্য কিন্তু সুপারস্টার এখন পর্যন্ত। হ্যাঁ, ওনাকে নিয়ে কিন্তু অনেক মানুষ ট্রোল করে, একদল মানুষ ট্রোল করে, একদল মানুষ প্রশংসা করে। সেমনি দেখেন তো আর্জেন্টিনার সমর্থক ছাড়া কোন সমর্থক আছে, কোন দর্শক আছে যে নেইমারকে নিয়ে ট্রোল করে? মেসিকে নিয়েও তো করে না। হ্যাঁ, মেসিকে নিয়েও তো করে না। মেসি তো নেইমারকে নিয়ে ট্রোল করে, অনেক ট্রোল করে, কারণ নেইমার হচ্ছে অতিরিক্ত অভিনয় করে, বা ইনজুরি হয় না তারপরেও একটা বল না লাগলেও শুয়ে পড়ে মাঠে, এগুলো তো বলে মানুষ। আপনি দেখেন হচ্ছে ক্লাব পর্যায়ে খেলাগুলোর মধ্যে সবচেয়ে দামি প্লেয়ার আমাদের নেইমার। কি দামি প্লেয়ার না আমাদের নেইমার? আচ্ছা আচ্ছা। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে ধরেন। আচ্ছা, যারা চাপা মারে এই যে আর্জেন্টিনার সমর্থক, তাদেরকে বলতে চাই আসলে মেসি তো বারবার চলে যেতে চায়, কেন যায় না? কোথায় চলে যেতে চায়? মানে বিশ্রামে যেতে চায়। ওনার বিশ্রাম এখন প্রয়োজন নাই এই জন্য। ও আচ্ছা, সেটা তারাই বলতে পারবে। যাক, ব্যাপারটা হচ্ছে ধরেন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, আপনি ধারাভাষ্যটা দিবেন, সো কিভাবে দিবেন একটু? ওই যে একটা কথা, আঙ্কারা মেসি, এটা শুনছি 2-3 বার কোন একটা বেনা ভাই কোন একটা ভিডিওর মধ্যে শুনছি আমি, যে আঙ্কারা মেসি আপনি নেইমার জুনিয়র। এটা কি জিনিস? এগুলাই ধারা ওইভাবে চিল্লাই আর কি। আচ্ছা আচ্ছা, সো আপনি একটু শুরু করেন। না, আমি আসলে ফুটবলের ধরেন মেসি এবং নেইমার দুজন মিলে একদম খেলতেছে, ফুটবল খেলতেছে, এবং সেই সাথে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা হচ্ছে, ধারাভাষ্যটা কি হবে? আমি প্রশ্নই আসে না আর্জেন্টিনাকে নিয়ে কথা বলবো, আমাদের ওই সময় নাই, আমাদের সামনের ম্যাচ নিয়ে খুব চিন্তিত আছি। আরে ভাই, ধারাভাষ্যটা কি হবে? আমি ধারাভাষ্য দিতে পারবো না আপু। দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। উপস্থাপনা যে করছেন, উপস্থাপনা থেকে প্রাপ্ত আয় কেমন হয়? আমি কোনো প্রোগ্রামে উপস্থাপনা করতে যাই না, শুধু এই গান করার জন্য যাই। আর ওই যে হানিফ সঙ্গে ছাড়ের মতো কথা বলি, এটা ধরেন 1 মিনিট 1.5 মিনিট বলি, তারপর 2-3টা গান করে মঞ্চ থেকে নেমে আসি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে আপনি বিভিন্ন জেলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করেন। এখন যদি আমি কয়েকটা জেলা বলি, আপনি যদি হানিফ সংকেতের মতো একটু রিপ্রেজেন্ট করেন, ধরেন বগুড়া, এই মুহূর্তে বগুড়াকে নিয়ে দুটো কথা যদি বলতেন। আচ্ছা, কেউ বলে দুয়ের জন্য সেরা, অনেকেই বলে দ্বিতীয় রাজধানী, এখন আবার মানুষ বলে প্রধানমন্ত্রীর জেলা, তার নামই হচ্ছে বগুড়া। আপনি কি ইনস্ট্যান্ট বানালেন? হ্যাঁ, না ইনস্ট্যান্ট বানাই নাই, কারণ এটা হচ্ছে আমি কয়েকদিন একটা ভিডিও আপলোড করছি যে আমি আপনার জেলায় যেতে চাই, সেখান থেকে। আচ্ছা যাই হোক, আপনার যদি বলি যে রংপুর আমার রঙে ভরা, রংপুর আমার বাড়ি, বইয়ের জন্য কিনে আনলাম লাল রঙের শাড়ি। দর্শক মন্ডলী, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর নিয়ে, তো আমার তো রংপুরেই কাজ। আমি তো রংপুর যে কথাই বলতে যাই দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, এই 2-4টা কথা বলেই দিনরাজ নামে একজন মানে প্রভাবশালী মানুষ ছিল, তার নামে নামকরণ করা হয়, এটা হয়ে যাবে, সমস্যা নেই। বলেন, আমরা শুনি। দিনাজপুর না, এটা দিনাজপুর নিয়ে এখনো ভিডিও বানাই নাই, এটা দিনাজপুর হবে না। আচ্ছা ঠিক আছে, আর কি কি আছে উত্তরবঙ্গে? আর কি কি জেলা আছে? উত্তরবঙ্গে গাইবান্ধা আছে। গাইবান্ধা অনেক আছে আমার। নাটোর, কুড়িগ্রাম নিয়ে শুনি দুটো। হ্যাঁ, দুটো কথা শুনি কুড়িগ্রাম নিয়ে। আচ্ছা, ধল্লা নদীর উপরে ভয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। ও ওয়াও। আর গাইবান্ধা নিয়ে দুটো কথা শুনি। গাইবান্ধা, আচ্ছা, রসে ভরা রসমুজির ঘ্রাণ, চরঞ্চলে ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ, এক রূপসীর প্রেমে আমার মন বান্ধা, সুখের নদীর স্বপ্নটাতে নাও বান্ধা, আমাদের জেলার নাম গাইবান্ধা। ওরে বাবা, লাস্ট নাটোর শুনতে চাই। নাটোর কখনো যাই নাই, কোথাও যাওয়ার আগে তো একটু ভাবতে হবে। আর কোথায় গিয়েছেন আপনি? হ্যাঁ, আর কোথায় গিয়েছেন? কক্সবাজার গিয়েছেন? কক্সবাজার গেছি, কিন্তু ভিডিও বানানো হয়নি, ঘুরতে গেছিলাম, ঘুরে আসছি। আর কোন জেলায় গিয়েছেন? শহরের মেম সাহেবেরা পিরিতের কি বোঝে, চোখেতে চশমা দিয়ে টাকাওয়ালা খোঁজে। বলেন কোন শহরের মেয়ে এগুলো? ঢাকা শহরের। কেন? ঢাকা শহরের যে কোনো মেয়ে চোখে সানগ্লাস দিয়ে ঘোরে। বড় সাহেব খোঁজে আপনাকে কে বললো? হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা দাঁড়ান, আপনি কি প্রেমে ছ্যাঁকা খাইছেন? অনেকবার। কেন? অনেকবার। আপনাকেও ছ্যাঁকা দেয়? কি করছিলেন, মানে কেন, কিভাবে ছ্যাঁকা দিল, কিভাবে? তখন যাকে প্রথম 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 মানুষকে যাকে হারাইছি তখন আজকে রঞ্জু থাকলে তাকেও পাইতাম। মানে আপনাকে টাকা 2-3 বছর আগে, 2-3 বছর আগে। টাকার জন্য ছেড়ে গেছিল? পরিবার একটা হচ্ছে এগুলা এগুলা বাদ দেন। পাস করবো। আচ্ছা, জীবনে কতজন মেয়ে এসেছিল ভালোবাসার দৃষ্টি নিয়ে? আমার কেউ পছন্দ করে না আপা। কেউ এটাকে আফসোস নিয়ে বললেন? এই যে আপনি বললেন হ্যাংলা পাতলা চিকনা, এগুলো বলে মেয়েরা? কেউ বলে না, কেউ ওই জন্য তো পছন্দ করে না। পছন্দ করে না? না। আচ্ছা, আপনার জীবনে কতগুলো মেয়ে এসেছিল? আমি মন থেকে 3 জনকে চাইছিলাম, একজনকেও পাই নাই। কেন পাই নাই, কি কারণে পাই নাই, এগুলো বলতে পারবো না। কি মনে হয় কি কারণে বারবার চলে যাচ্ছে কেন? এটা বলতে পারতেছি না। এমনি চলে যাচ্ছে? এটা কি আপনি রঞ্জু মিয়া হওয়ার আগে না পরে? রঞ্জু মিয়া হওয়ার আগে একজন চলে গেছে, পরে 2জন চলে গেছে, কেউ থাকেনি। টক্সিক নাকি আপনি? ঝগড়া করেন? খুব ভালো মানুষ। তারপরেও থাকে নাই? আমি খুবই ভালো মানুষ, সত্যি। তাহলে মনে হয় আপনি রোমান্টিক না? আমার তুলো রোমান্টিক কেউ নাই। আপনি আমি সব সময় হাসি, সব সময় মজা করি, সব সময় সবার সঙ্গে হাসি খুশি থাকি। আপনি কতটা রোমান্টিক? অনেক। কি কি করেন আপনি? কি সেটা বলতে পারবো না, কি কি করলে যে রোমান্টিক হয় সেটা জানি না। ফুল নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, রিকশায় এখন হ্যাঁ, আপনি চাইলেও রংপুরের এমন কোনো শহর নাই যে সেখানে ঘুরতে পারবো কোনো মেয়েকে নিয়ে। এই জন্যই তো মেয়েরা আপনাকে ছেড়ে চলে যায়, না, আপনি সময় দিতে পারেন না। এইটা ওইটার জন্য ছেড়ে যায় না মানুষ। আচ্ছা, রঞ্জু মিয়া কেমন মেয়ে খুঁজতেছে একটু শুনে নেই। যে মেয়েকে খুঁজতে আমি এখন বিয়ে বিয়ের বয়সে প্রেম প্রীতি আর ভালো লাগে না। আচ্ছা। কিন্তু আমি এখনো এটা ব্যক্তিগত কথা না বলাই ভালো, তারপরও বলি, আমি 2 মাস হলেও রিলেশন করার পর তাকেই বিয়ে করব। এমন একজনকে সাথে রিলেশন করব, প্রেম করব, তাকে নিয়ে ঘুরতে যাব, 2টা মানুষ ভিডিও করে ছবি তুলে ছাড়লেও যে রঞ্জু মেয়ে নিয়ে ঘোরে বা ছবি তোলে। কিন্তু আমার কথা যার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হোক আর কিছু হোক, তার সাথে 2 মাস হোক আমি রিলেশন করব, তার বিষয়ে জানবো, শুনবো, তার সাথে মিশবো, চলবো। কিন্তু আমার গার্লফ্রেন্ড বলেন, বউ বলেন, তাকে কখনো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না। যদিও কখনো তার ভয়েস এরকম কিছু শোনা যায়, সেইটা আমি যে ডকুমেন্টারিগুলো করি মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন আর্টিস্টকে দিয়ে আমি মানে ভয়েস নেওয়াই, সেটা সর্বোচ্চ। এছাড়া কখনো সোশ্যাল মিডিয়াতে আনবেন না? কিন্তু বিয়ের 2-3 দিন ওরা মানে সবাই ছবি টবি উঠাবে, এটা বারণ করতে পারবো না। কিন্তু কেমন মেয়ে খুঁজতেছেন, মানে কি কি যোগ্যতা থাকতে হবে? কোনো যোগ্যতায় শুধু যদি আমি তো পড়াশোনা সেইভাবে বড় কোনো সার্টিফিকেট অর্জন করি নাই। ধরেন কারিগরি থেকে এসএসসি পাস করছি 2023 সালে। আচ্ছা আচ্ছা। আমার বউকে তো না হলে তো এসএসসি পাস নিতে হবে। আমার সন্তান হবে, তারা যেন শিক্ষিত হয়, তারা যেন রঞ্জুর মতো। আমি এখনো বড় বড় জায়গায় যেতে সংকোচ করি, মানে সংকট বোধ করেন? ভালো লাগে, মনে করি যে কি বলে না বলে, কি হয় না হয়, যতই আমার ভিউ হোক, যতই আমাকে মানুষ চিনুক, মাঝে মধ্যে এটা মনে হয় যেন আমার সন্তান আমার এটা না ফেস করে। বাহ, তার মানে হাউসওয়াইফ হলেও হবে, বা মানে মেয়েটা যদি নায়িকা টাইকা হয় কোনো? না না না। বা সাংবাদিক যদি হয়? সাংবাদিক এরকম যদি কেউ হয় তাহলে। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছেন, সাংবাদিকদের সাথে প্রেম করলে স্বাস্থ্য ভালো থাকে। ইয়া আল্লাহ। কিন্তু আমি সাংবাদিক, শিল্পী, অভিনেত্রীর পাশাপাশি ঘুরতে পারবো না, কারণ আমার পাশাপাশি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক লোকজন। এখন আমার ওয়াইফ হচ্ছে একটা প্রোগ্রামে যাবে, আমি ওর মানে বডিগার্ড হিসেবে যাব, এমনটা কখনোই সম্ভব না। তার মানে হাউসওয়াইফ খুঁজতেছেন? হাউসওয়াইফ না, তেমনটা না, ওইরকম না। গৃহিণী খুঁজতেছেন? এটা কোনো প্রশ্ন আপু? মানে আপনাকে যে বিয়ে করবে তিনি কি গৃহিণী হবে, নাকি তাকে চাকরি করতে দেবেন? যেহেতু বলছেন পড়ালেখা জানা চাচ্ছেন, তাহলে তো পড়ালেখা মেয়ে তো অবশ্যই চাকরি করতে যাবে, তো সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, অবশ্যই চাকরি করতে দেবেন। এটা তো অবশ্যই দিতে হবে। আর দেখতে শুনতে কেমন? সুন্দর হতে দেখতে সুন্দর হতে হবে, কারণ আমার মোটরসাইকেলের পিছনে বা আমার সাথে গেলে যেন মানুষ বলে যে রঞ্জুর বউ গেল। বাবা, সুন্দর তো অবশ্যই দিতে হবে, কারণ যদি দেখেন আপনাকে আমি এটাও বলি, যদি ঘরের মানুষটা সুন্দর না হয়, এটা ওইভাবে নেবেন না দর্শক, বা যে খুব সুন্দরী বউ দরকার। কারণ সুন্দর অনেক প্রকারের হয়, কারো মন সুন্দর হতে হয়, কারো ব্যবহার সুন্দর হতে হয়, সুন্দর অনেক প্রকারের।
আচ্ছা, আপনি বলছিলেন যে বাবা মার পছন্দে একটা ক্যাপশন দেখলাম যে বাবা মার পছন্দে বিয়ে করলে সুখী হওয়া যায়, আদৌ কি হওয়া যায়? আপনি এই 2000 আজ থেকে 3 বছর বা 2 বছর আগের আপনি এই ক্যাপশন কই পাইলেন? কেন আমি আপনাকে দেখি না, ফলো করি তো আপনাকে। ওরে বাপ রে বাপ, এটা তো না হলে তো 2 বছর আগের এখন আবার ক্যাপশন। আপনি বলতেছেন 2 মাস প্রেম করবেন, আবার বলতেছেন বাবা মার পছন্দের বিয়ে। বাবা মা পছন্দ করলেও তার সাথে আমি 2 মাস, এটা তো বললাম কথার কথা। আচ্ছা, 10 দিন 15 দিন তো আমার কথা বলতেই হবে। বুঝতে পারছি। আচ্ছা, একটু জানতে চাই যে রংপুরের মানুষ বা উত্তরবঙ্গের মানুষকে মফিজ কেন বলা? আচ্ছা, মফিজ মানে দুলাভাই, এটা কিন্তু অনেকেই আবার জানেও। তাই নাকি? হ্যাঁ, মফিজ কথার অর্থ হচ্ছে দুলাভাই। আচ্ছা। এবং রংপুরের মানুষ বরাবরই খুব সহজ সরল মানুষ, আচ্ছা, রাগ ক্ষোভ মানুষের প্রতি খুব কম। আর মফিজের ইতিহাস যদি আপনিও শোনেন, আপনিও আপনার গা শিংড়ে যাবে। মফিজ মানুষটা মহৎ একজন মানুষ ছিলেন। তাই নাকি? হ্যাঁ, উনি খুব মহৎ একজন মানুষ ছিলেন। আমি চাই না যে ওই মহৎ মানুষটাকে নিয়ে যারা হাসি ঠাট্টার মাধ্যমে রংপুরের মানুষকে মফিজ বলে তাদের কথার উত্তর দেই। আমি চাই যে আপনাদের যদি 5 মিনিট 2 মিনিট সময় থাকে, আপনি গুগল কিংবা একটু বলেন না আমাদের, সার্চ দিয়ে দেখবেন। না, আমি ছোট মানুষ, বলতে পারবো না। একটু বলেন, আমরা তো জানি না। তো আপনি মফিজ একজন গাইবান্ধার মানুষ উনি হয়তো ছিলেন, আমি যতটুকু জানি। হ্যাঁ, উনি যারা গরিব অসহায় মানুষ ছিলেন তাদেরকে কম টাকায় ঢাকায় নিয়ে আসতেন। কম টাকায় নিয়ে আসতেন। এটা জানি না যে এই ইতিহাসটা আমার বলা ঠিক হবে কিনা, যদি ভুল হয় অনেক আমার জানি যে। আচ্ছা, যাই হোক, আপনি যতটুকু জানেন এই এতটুকুই জানি। তাহলে উনি মানে মহৎ মানুষ, ঢাকায় নিয়ে এসে কি করতো? বিক্রি করে দিত? বিক্রি করে দিত না। ধরেন আপনি হচ্ছে কাজ দিত না। ধরেন ওনার বাস একটা ছিল, বাস ছিল। দেখুন, আপনি আজকে আমাদের গাইবান্ধার কিন্তু এখন পপুলার অরিন বাস নাম। হ্যাঁ, অরিন কিন্তু আমাদের গাইবান্ধার। তো যে কোনো বাসে যাবেন আপনি, কোনো বাসে হলো 1000 টাকা ভাড়া, কোনো বাসে 200 টাকা ভাড়া। সেই সময় হয়তো উনি 1000 টাকা থেকে 100 টাকায় মানুষকে নিয়ে আসছে ঢাকায়। ও আচ্ছা আচ্ছা, গরিব মানুষদেরকে। এবং ওই সুপারভাইজার হয়তো চিনতো না, বলবি যে মানে এরকম একটা কোনো একটা শব্দ ছিল। আমি চাই না যে মানুষ এটা নিয়ে ফিরে আবার মানে বলতে হয় মফিজ এভাবে ডাকতো, তাই তো? এবং এই কারণেই সেখান থেকেই মফিজ হলো। জি, মানে এটা একটা অনেক ভালো একটা গল্প আছে। আমি চাই যে আপনিও দেখবেন। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে আপনার প্রিয় নায়ক নায়িকা বা কন্টেন্ট ক্রিয়েটর কারা? আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আজ অব্দি ফলো করি নাই হানিফ সংকেত ছাড়া। দেন আমি আপনাকে আরেকটা কথা বলবো, আপনি আমার প্রোফাইল পেজ সব হাস্তায় দেখবেন যে আমি কোনো ভাইরাল টপিকস নিয়ে কথা বলি না। ধরেন একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হয়েছে, ভিডিও বানাতে থাকবো, এমনটা আমি কখনো করি নাই। ধরেন রংপুর বিভাগের মধ্যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভালো কাজ করছে, ভালো ভিডিও বানায়, সেইটা ভালো কাজে লাগে, তাকে নিয়ে সর্বোচ্চ আমি 1-2টা ভিডিও বানাবো। দেখেছি তাজু ভাইকে নিয়ে আপনি করেছেন। তাজু ভাইয়ের মতো করে ইন্ট্রো দিতে পারবেন? হ্যাঁ, এটা না চর অঞ্চল চাজু। দেখেন, এক একজন মানুষের প্রতিভা এক একজনের কাছে, কারো বিকল্প কেউ হতে পারে না। হয়তো ওই ভিউ কামানোর জন্য আপনি আমাকে গালি দিচ্ছেন। এখন দেখেন, এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, সবাই রোস্টার। ওকে গালি দিচ্ছে, এর ছবি স্ক্রিনে ভাসাতে পারলেই ভিউজ হচ্ছে। আমি বলবো যে এটার থেকে বের হয়ে আসেন। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, 2-4-10টা ভিডিও মিলিয়ন যায়, ফলোয়ার বাড়ে লাভ নাই। আপনার কি ভিতরে কি প্রতিভা আছে, আপনি কি মানুষকে বলতে চান, কি শোনাতে চান, সেটা নিয়ে কাজ করেন। আজকে না হোক, 10 দিন হোক, 1 বছর পর হোক, ভালো একটা জায়গায় যাবে। তাজু ভাইয়ের নারায়ণপুর ইউনিয়ন নিয়ে আমি গেছিলাম। আমি তাজু ভাইকে মজা করেই বলছিলাম, যদি আরো 4টা সরকার এই নারায়ণপুরে হয়, তারপরে আপনার এই রাস্তাঘাট পাকা হওয়া সম্ভব না। কেন? ওটা তো ওই রকম রাস্তা তো পাকা হয় না। আইলবাড়ি কখনো পাকা হয়? চরের জীবনযাপনে তো এরকম। আচ্ছা আচ্ছা, চরের জীবনযাপনে এইরকম। ওইটা কখনো উনি আবার হেসে দিছে। তো আমি ওনাকে যা বলছিলাম, ওই যে এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল সমা কোকিল ডাকে, কাজের নাই তো শেষ। ওনাকে থামাইতে পারতেছিলাম না আমি। আরে কি সুন্দর করে আপনি তো তাজু ভাইকে নকলি করে ফেলছেন। এই শব্দগুলো তো আমি ব্যবহার করছিলাম একসময়, আমি এখনো করি। উনি আপনাকে দেখে তাজু ভাই করছে এগুলো? না 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 না, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল সমা কোকিল ডাকে, কাজের নাই তো শেষ বলতে কিছু নাই। আজকেও চলে আসছি এমন একটি জায়গায় যেটা দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকতে হবে। এবার এই কথাগুলো আমি আমার যে স্ক্রিপ্টগুলো হয় সব কোনো না কোনো আপনার হচ্ছে 1-2 যে কবিতাগুলো থাকতো, আমি কবিতা দেখি কিন্তু এখনো নেটে সার্চ দিয়ে দিই। আমি কবিতার থেকে আমাদের কথাগুলো নেই। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমৃদ্ধি, ধানে ভরা ফুলে ভরা আমাদের এই দেশ, সোনার বাংলাদেশ, সোনার চেয়ে খাঁটি, এই কথাগুলো আমি বেশি ব্যবহার করি।
বাহ, খুব চমৎকার। আচ্ছা, আপনার আর কোনো প্রতিভা কি আমাদের সামনে উন্মোচন করতে পারেন? আমি ওই যে গান। আমি ফোক গান করছি, আমার সুখ পরাণের পাখি। আমি যে 4টা মিউজিক ভিডিও করছি, যাদেরকে হারাইছি তাদেরকে, মানে আমার যিনি গান লিখছেন রাসেল মল্লিক, উনি কেন জানি বুঝতে পারছে যে আসলে রঞ্জু ভাই নিয়ে এই গানগুলো করা দরকার। দেন ওইভাবে গানগুলো হয়েছে, খুব ভালো সাড়া পাইছিলাম। প্রথম গানটা আমার সুখ পরাণের পাখি, কার আসমানে ওরো তুমি আমি চাইয়া দেখি, আচ্ছা, শূন্য খাঁচা পয়রা রইলো দিয়ে গেলা ফাঁকি। লিখছে কি? মল্লিক রাসেল। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার মিউজিক ভিডিওতে যে মেয়েরা অভিনয় করে তাদেরকে কই পান? আমি তারা টুকিটাকি ফেসবুকে কাজ করে, এবং আপনি হয়তো দেখছেন যে যারাই আমার সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করছে তারা সবাই বিবাহিত। এটা আবার কেমন কথা? হ্যাঁ, সবাই বিবাহিত এই কারণে নেই, কারণ আমি যে মানুষটাকে অনুকরণ করি, আমি যেভাবে উপস্থাপনা করি, আর আমি ওইভাবে ফানি ভিডিও করি না, বা আমি কোনো মেয়ে মানুষকে নিয়ে ভিডিও করি না। সেই সমালোচনার জায়গাটা থেকে মানুষ যাতে অন্য কিছু না ভেবে নেয়, ওই কারণে কি করি যে আমার কোনো একটা বড় আপু বা তার বিয়ে হয়েছে, বা কোনো একটা ভাইয়ের ওয়াইফ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ক্যামেরার সামনে আসলে সমস্যা হবে না পারিবারিকভাবে, তাদের সাথে কথা বলে দেন আমি মিউজিক ভিডিওগুলি করি। যতদিন না পর্যন্ত কারো একটা কোনো একটা ভালো একটা পরিবার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মিউজিক ভিডিও করব না। ততদিন পর্যন্ত? আচ্ছা, মানে ভাবিদেরকে নিয়ে মিউজিক ভিডিও? ভাবি বলেন, বড় আপু বলেন, দুলাভাই রাজি আছে, দুলাভাই এবং আপু কাজ করে, সোশ্যাল মিডিয়াতে কাজ করে, একসাথে আসবে, একদিন আমরা শুট শেষ করি, এইরকম। বাহ, খুব চমৎকার। আপনার সাথে খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। শেষ মুহূর্তে আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে যতদিন এই, মানে আমার কথা হচ্ছে যে আমি যতদিন আসি এই প্ল্যাটফর্মে, যতদিন আমার দর্শক আমার ভিডিওগুলো দেখবে চাইবে, ততদিন এই প্ল্যাটফর্মে থাকবো। আচ্ছা, আপনি কিছুক্ষণ ভেবে হানিফ সংকেত স্যারের জন্য যদি কিছু বলতেন, হানিফ সংকেত স্যারের মতো করে ছন্দে ছন্দে, আচ্ছা, যেন স্যার আপনার সাথে দেখা করে, বা তার জন্য তার সাথে যদি তার কাছে যদি কোনো আবেদন থাকে আপনার। আচ্ছা, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা। ছাড় আপনার সঙ্গে আমার আজ না হোক কাল না হোক, আমি যতদিন এই প্ল্যাটফর্মে থাকবো, আপনার এক নজর সামন থেকে দেখার জন্য আমার এই মন কিংবা আমার এই ইচ্ছা শক্তি আপনার জন্য ভরপুর, মানে আপনাকে দেখার জন্য, মানে আমি কি বলবো আসলে খুঁজে পাচ্ছি না স্যার। আপনার স্যারের কথা উঠলে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাই, যে মানুষটার জন্য আজকে জায়গা অবধি আসছি, এত কিছু পাচ্ছি, মানুষের ভালোবাসা, মানুষের সেই মানুষটাকে এক নজর দেখার এই অনুভূতিটা আসলে কখনোই কাউকে বোঝাতে পারবো না, দেন আপনাকেও পারবো না। বাহ, খুব চমৎকার। আর আপনার পছন্দের নায়ক নায়িকার কথা কিছু বললেন না? কেউ নাই? আপনি সিনেমা টিনেমা দেখেন না, বা বাংলাদেশে পছন্দের কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই আপনার? আছে অবশ্যই। কে? আমাদের হচ্ছে নামটা এই মুহূর্তে মাথায় আসতেছে না, আমি অনেক বাইরে দেশে যাই। আচ্ছা, নেইমার আপনার বাবু হয় কিভাবে? এটা হচ্ছে যারা আর্জেন্টিনা করে তাদেরকে ট্রোল করা হয়, তাদেরকে। আপনার বাবু হয় কিভাবে? আমার বাবু না তো, ওটা ক্যাপশন, আমরা যে কোনো ক্যাপশন দিতে পারি। আচ্ছা 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 আচ্ছা। আর শাকিব খানকে আপনার কেমন লাগে? শাকিব খান, দেখেন শাকিব খানের মতো তো আর 2-4 জন যদি আমাদের বাংলাদেশের নায়ক থাকতো, তাহলে হয়তো শাকিব খানকে অত ভালো লাগতো না। শাকিব খান বাংলাদেশে একজনেই, যিনি ইন্ডিয়াতে গিয়েও নাটক সিনেমা করছে, খুব ভালো লাগে। নাটক করে না শাকিব খান? আচ্ছা, চট করে শাকিব খানের একটা ডায়লগ যদি। পারবো না। দীপজলের একটা ডায়লগ দেন। জানেন না এগুলো? Okay. ঠিক আছে, আপনার সাথে অনেক মজা করলাম, খুব ভালো লাগলো। শেষ মুহূর্তে আপনার কণ্ঠে একটা উপস্থাপনা এবং গান দুটো একসাথে। উপস্থাপনা আর যে গান, গানটা করবেন, যে গীতটা করবেন, সেটা উপস্থাপনা আপনিই করবেন। এটা কেমনে সম্ভব? আপনি চিন্তা করতে থাকেন, ততক্ষণ আমি। দর্শক মণ্ডলী, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গান। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি। এই গানের অর্থ হচ্ছে কেমন লাগলো আজকের এই লাইভ বা কিংবা এই ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটা আপনারা পাবেন জাগো এফএম 94.4 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওর বিভিন্ন রিলস আপনারা কিন্তু রঞ্জু মিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য দেখতে পারবেন জাগো এফএম 94.4 এর যে অফিসিয়াল ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।